আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা পরীক্ষার আছে আর মাত্র একদিন। বাংলা প্রথম পত্র পরীক্ষার এই একদিন আগে আমি তোমাদের জন্য একটি গিফট নিয়ে এসেছি। আমি কথা দিয়েছিলাম তোমাদেরকে, আমি 300টা এমসিকিউ সলভ করিয়েছিলাম একটা ক্লাসে, তাই না? সেই ক্লাসটি যারা দেখো নাই ঝটপট দেখে নিবা। অলরেডি লাস্ট 2 দিনে ক্লাসটি এখন আমি লাস্ট দেখলাম 1,60,000 মানে প্রায় 1.5 লাখ প্লাস স্টুডেন্ট ক্লাসটা দেখেছে লাস্ট 2 দিনে। আজকের সিকিউ এর ক্লাসটা হয়তো আমার লাইফে নেওয়া সেরা ক্লাস হতে যাচ্ছে। তোমরা কেউ ক্লাসটা টেনে দেখবা না, কেউ ক্লাসটা ডাউনলোড, তোমাদের ইচ্ছা, বাট টেনে না দেখলে তোমাদের জন্য ভালো হবে ক্লাসটা, আমি মনে করি পার্সোনালি। কারণ আমি খুব দ্রুত গতিতে যাব। কি কি আছে ক্লাসে একটু শুরুতে বলে দেই। আজকের ক্লাসটিতে আমি তোমাদেরকে কি কি করাবো, 75টা সিকিউ করাবো। সবগুলো সলভ করাবো না, জাস্ট সিকিউ দিয়ে দিয়েছি। বাট এই 75 সিকিউ কোশ্চেন তুমি নিজে নিজে করে ফেলতে পারবা। কেমনে করবো? আপনি তো করাবেন না, আমি করাবো। কি করাবো একটু দেখাই। এই দেখো, লাল সালু থেকে 5টা সিকিউ দিয়েছি, সিরাজউদ্দৌলা থেকে দিয়েছি, সবগুলো গল্প কবিতা সব জায়গা থেকে দিয়েছি ভাইয়া। এর পাশাপাশি আমি যেই কাজটা করেছি তা হলো আজকে তোমাদেরকে প্রত্যেকটা গল্প কবিতা থেকে যতগুলো গল্প কবিতা আছে, যেমন সাপোজ ধরো যে আমি এখন তোমার হচ্ছে এখানে লাল সালুটার কথাই ধরি। এই লাল সালু থেকে আমি আজকে তোমাকে 15টা জ্ঞানমূলক প্রশ্ন পড়াবো, 15টা, এবং যেটা কতে আসবে 5টা অনুধাবনমূলক প্রশ্ন করব। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা, নাটক, উপন্যাস সবগুলো থেকে তোমাকে আমি 15টা করে জ্ঞানমূলক মুখস্থ করায় দেবো, ক্লাসে মুখস্থ করায় দিব, এবং 5টা করে অনুধাবনমূলক তোমাকে দেখায় দেবো একটা ক্লাসে। ডিউরেশন হবে কতক্ষণ ভাইয়া? হাইস্ট 2 থেকে 2.5 ঘন্টা। আমি এখন নিজেও জানি না কতক্ষণ লাগবে, তবে 2-2.5 ঘন্টার ভিতরে আমি রেকর্ড শেষ করে দেবো। এই ক্লাসটা লাইভ নেবো না প্রত্যেককে। আরেকটা কথা একটু বললে আমার কি পাপ হবে কিনা জানি না, তোমরা যারা আমার ক্লাসগুলো দেখতেছো দুষ্টরা, এটা বলা কি ঠিক, আমার লজ্জা লাগে। সেটা হলো তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো না। কেন করো না আমি জানি না, যে আমি লাস্ট ক্লাসগুলো কয়েক লাখ করে ভিউ হচ্ছে, বাট সাবস্ক্রাইব ওই রকম বাড়তেছে না। হয়তো মানে তোমরা বুঝতেছো না, তোমরা ভাবতেছো ভাইয়ার ক্লাস শেষ করে এখান থেকে জার্নিটা শেষ। অ্যাডমিশন টাইমে তোমরা কিছু অকল্পনীয় প্রজেক্ট পেতে যাচ্ছ আমার এই চ্যানেলের পক্ষ থেকে একদম ফ্রিতে অ্যাডমিশন টাইমে। তো তোমাদের জার্নিটা আমার সাথে হয়তো একদম বিসিএস পর্যন্ত চলবে, শুধু এইচএসসিতে আমার সাথে জার্নিটা শেষ না। আমি তোমাদেরকে এটা বলতে পারি যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তীতে তোমরা অ্যাডমিশন টাইমে বেশ কিছু ক্লাস পাবা ফ্রিতে, এবং তোমাদের বিসিএস জব এক্সামের জন্য চমৎকার চমৎকার ফ্রিতে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস পাবা। তো চলো আমরা আজকের মতো ক্লাসটি শুরু করে দিচ্ছি। 75টা সিকিউ দেওয়া আছে, 75টা সিকিউ ভাইয়া সলভ করাবেন? নো, আমি 75টা সিকিউ সলভ করাবো না, জাস্ট কোশ্চেনগুলো দেখায় দেবো। প্রত্যেকটা গল্প কবিতা থেকে আমি 15টা করে মুখস্থ করাবো, 5টা করে অনুধাবনমূলক প্রশ্ন করাবো। তাহলে 75টা সিকিউ কেন রাখছেন ওইটা তোমরা দেখে নিবা নিজেরা নিজেরা, ওকে? এই যে যেমন ধরো যে এখানে আমি একটা সৃজনশীল লিখেছি, এইটা হচ্ছে লাল সালু থেকে রাখা হয়েছে, যে মতলুব খা কে? ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান, এরকম আছে না মতলুব খা? তারপরে যে মজিদ ধরা ছোঁয়ার বাইরে, যোগসূত্র হচ্ছে রহিমা। মানে গ্রামের কেউ যদি মজিদের সাথে দেখা করতে চায়, যোগাযোগ করতে চায়, তাহলে কার মাধ্যমে করতে হয়? রহিমার মাধ্যমে করতে হয়। এরপরে আরো কিছু গ এবং ঘ আছে, এগুলো না আমি একটু সময় নষ্টটা না করি ভাইয়া, আমি ডিরেক্ট উত্তরে চলে যাই। ঠিক আছে, আমি জাস্ট দেখাই দিলাম যে দেখো এখান থেকে আমি তোমাকে 5টা কোশ্চেন দিয়েছি। যদি সৃজনশীল নাম্বার 2-এ যাও, সেইটা হচ্ছে এখানে এই যে শালু শব্দের অর্থ কি? আমরা জানি শালু শব্দের অর্থ কি? লাল চাদর। আমি কিন্তু বিদ্যুৎ গতিতে যাব, কেউ ক্লাসটা প্লিজ টেনে দেখবা না, ওকে? লাল শালু শব্দের অর্থ চাদর। তারপরে হাসুনির মা দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী, অনাগ্রহী কেন? এখানে আরো গ ঘ আছে, তোমরা এগুলো তোমরা নিজেরা নিজেরা সলভ করবা একটু পরে। আমি জাস্ট আমি ইয়েতে চলে যাই, তাহলে ডিরেক্ট অ্যান্সারে চলে যাই, ওকে? মানে যেখানে আমার অ্যান্সার গুলো দেওয়া আছে আমি সেটা এখন সলভ করাবো। এই সিকিউ গুলো আমি তোমাকে এখন সলভ করাবো না, সিকিউ এর ক খ গুলো সলভ করাবো, ওকে? চলো আমরা সেখানে চলে যাই ক্লাসটিতে। এই যে দেখো, প্রত্যেকটা গল্প কবিতা থেকে আমি তোমাদেরকে 5টা করে সিকিউ দিয়েছি, বাট আমি আগে এটা দেখাবো না। আগে আমি তোমাদের এই যে কোশ্চেন ব্যাংকে চলে যাব, সলভে চলে যাব। সেটা হলো ভাইয়া এইখানে আমি লাল সালু থেকে শুরু করছি, ওকে? লাল সালু উপন্যাসে প্রত্যেকটা কথা শুনবা, ভাইয়ার প্রত্যেকটা কথা শুনবা, এবং কি করবা, ভালো করে মাথায় সেট করে নিবা। আশেপাশে কোনো নয়েজ থাকলে রুমের গেট লক করে দাও, রুমের গেট লক করে তারপরে ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আমি তোমাকে বলে দিচ্ছি 70 মার্ক কমন আমি কেন, কেউই দিতে পারবে না। কোনো বোর্ড এক্সামিনারও বলতে পারবে না যে আমি বোর্ডে কোশ্চেন করি 70 কমন পাবা, না পারবে না।
কিন্তু আমি তোমার ব্রেনটাকে তৈরি করে দিতে পারবো এই ক্লাসগুলো নেওয়ার মাধ্যমে। চলো, তাই তারা ছোটে ছোটে লাল সাল উপন্যাসে কারা ছোটে? এরা হচ্ছে লেখক যে ওই যে মজিদের অঞ্চল, যে অঞ্চলে মজিদ বেড়ে উঠেছে, শস্যহীন অঞ্চলের লোকজন ছোটে। যদি কতে আসে যে তাই তারা ছোটে লাল সাল উপন্যাসে কারা ছোটে? শস্যহীন অঞ্চলের লোকজন ছোটে, তাদের এলাকায় শস্য নেই বলে। ট্রেনের ইঞ্জিনটা কিসের মতোই পানি খায়? ট্রেনের ইঞ্জিনটা ঠিক মানুষের মতোই পানি খায়। ট্রেনের ইঞ্জিনটা কিসের মতোই পানি খায়? ট্রেনের ইঞ্জিনটা মানুষের মতোই পানি খায়। এরপরে দেখো, মজিদ কখন মহব্বতনগর গ্রামে প্রবেশ করে? মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশ করে হচ্ছে নিরাক পরা দুপুরে। মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশ করে নিরাক পরা দুপুরে। মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশ করে নিরাক পরা দুপুরে। এর পরের কোশ্চেনটা দেখো, কার আগমন মুহূর্ত মহব্বতনগরের সমস্ত গ্রামকে চমকে দেয়? কার আগমন মুহূর্ত হবে? আমাদের নায়ক মজিদ হুজুরের, তাই না? মজিদের। তাহলে মজিদের আগমন মহব্বতনগর গ্রামকে, সমগ্র গ্রামকে চমকে দেয়। আচ্ছা, মজিদের আগমনটা কেমন ছিল? এটা কিন্তু এমসিকিউতেও আসে এবং সিকিউতেও আসে। মজিদের আগমনটা কেমন ছিল? মজিদের আগমনটা ছিল নাটকীয়। মজিদের আগমনটা ছিল নাটকীয়। মজিদ কাদেরকে জাহেল, বেলেম, আনপাড়া বলেছে? মজিদ মহব্বতনগর গ্রামবাসীকে জাহেল, বেলেম, আনপাড়া বলেছে। বলেছে আপনারা জাহেল, আপনারা বেয়ালেম, আনপাড়, আপনারা এত বড় একজন কামেল পীরের মাজার ফালি রাখছেন। তাহলে কাদেরকে বলছে? গ্রামবাসীকে বলেছে। আচ্ছা, এরপরে আসেন, মহব্বতনগরে কার আগমন নাটকীয় ভাবে ঘটেছে? কার আগমন আবার? মজিদের আগমন নাটকীয় ভাবে ঘটেছে। এরপরের কোশ্চেন, মজিদ কোন মাসে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে? এটা কার্তিক হবে না, এটা শ্রাবণ হবে। ঠিক আছে? এই যে যারা ক্লাস করবেন না, শুধু স্লাইড পড়বেন, এরা এটা ভুল করবে। এইটা আমি ঠিক করে দেই, এইটা ঠিক করা যায়। দাঁড়ান, এইটা আমার পিসিতে হচ্ছে এখানে ইংলিশ কিবোর্ড দেওয়া, এখানে আমি ঠিক করতে পারবো না। বাট আমি বলে দিচ্ছি কিন্তু মজিদ কিন্তু কার্তিক হবে না, শ্রাবণ হবে। এরপরে দেখেন, মহব্বতনগর গ্রামে প্রবেশ করার আগে মজিদ কোথায় দাঁড়িয়েছিল? কোথায় আবার? মতিগঞ্জের সড়কে, তাই না? মতিগঞ্জের সড়কের উপর হাঁটু দুটো গেড়ে আকাশের দিকে হাত তুলে দোয়া করতেছে, হে আল্লাহ, আমি যেন ভালোভাবে ভণ্ডামি করতে পারি, আমি যেন এলাকার মানুষের পকেট কাটতে পারি, খালেক ব্যাপারীর সাথে আমিনা বিবির ডিভোর্স করে দিতে পারি, আমি যেন এলাকার আক্কাস মিয়া যে স্কুল করতে চেয়েছিল তাকে যেন আমি স্কুল করতে বাধা দিতে পারি, এলাকার সব মানুষকে বোকা বানিয়ে তাদের সবকিছু লুট করে নিতে পারি। এরকম দোয়া করছিল রে, হয়তো এমনটাই করেছিল। তাহলে মহব্বতনগর গ্রামে প্রবেশ করার আগে কোথায় দাঁড়িয়েছিল? মতিগঞ্জের সড়কের উপরে দাঁড়িয়েছিল। কোথায় দাঁড়িয়েছিল? মতিগঞ্জের সড়কের উপর দাঁড়িয়েছিল। আমি 15টা কোশ্চেন আবার একটু রিপিট করব। মজিদ কার নির্দেশে মহব্বতনগর গ্রামে আসে? মজিদ কার নির্দেশে মহব্বতনগর গ্রামে আসে? মজিদ স্বপ্নে মুদাসসির পীরের নির্দেশে মহব্বতনগর গ্রামে। এটা সম্পূর্ণ একটা টাউটামি, বাটপারি। আসলে কি স্বপ্নে এসেছিল? নো, সে গারো পাহাড়ে একজন বাঙালি অফিসারের থেকে শুনেছিল যে তার পূর্বপুরুষদের ভিটাতে, গ্রামে এরকম কিছু কবর আছে। তো মজিদ কি বলেছিল? মজিদ এসে বলেছিল যে স্বপ্নে স্বপ্নে মুদাসসির পীর স্বপ্নে বলেছিল যে আমার কবর ফালি রাখছে, তোমরা ওটার সেবা যত্ন করো। সব বেআলেম, জাহেল, এটা ভুয়া কথা। এরপরে আসো, মজিদ মহব্বতনগর গ্রামের পরিত্যক্ত কবরকে কার কবর বলে গ্রামবাসীকে জানায়? মজার ব্যাপার হলো, মজিদ বলেছিল এইটা তো মহান পীর মুদাসসির পীরের মাজার। তো মুদাসসির শব্দের অর্থ জানো? যেমন আমার নাম কি? নো ম্যান। এখন নো ম্যান মানে কি? কেউ না, কোনো মানুষই না। তো মুদাসসির শব্দের অর্থ হচ্ছে কেউ না, নাম না জানা। মুদাসসির শব্দের অর্থ কি? নাম না জানা ব্যক্তি। আচ্ছা, মহব্বতনগর গ্রামের পরিত্যক্ত কবরকে মুদাসসির পীরের কবর বলে গ্রামবাসীকে জানায়। এরপরে আসো, এরপরের কোশ্চেন হচ্ছে, মজিদ নিজেকে কল্পিত মাজারের কি বলে পরিচয় দেয়? খাদেম বলে পরিচয় দেয়, তাই না? মজিদ নিজেকে কল্পিত মাজারের খাদেম বলে পরিচয় দেয়। এরপরের কোশ্চেন, কল্পিত মুদাসসির পীরের কবরটির ভিতরটা দেখতে কিসের মতো? ভিতরটা দেখতে কিসের মতো হবে? সুরঙ্গের মতো। মাজারের ভিতরটা দেখতে কিসের মতো? সুরঙ্গের মতো। কল্পিত মুদাসসির পীরের মাজারটি মজিদ কোন প্রকার কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল? লাল শালু কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল। লাল শালু কাপড়।
তাহলে শালু শব্দের অর্থ চাদর। শালু শব্দের অর্থ কি? চাদর। কেমন শালু ছিল? লাল শালু কাপড়, লাল শালু। ওকে, এরপরে দেখো, মজিদ মহব্বতনগর গ্রামে এসে কিসের ব্যবসা শুরু করেছে? মাজার ব্যবসা শুরু করেছে। মজিদ মহব্বতনগর গ্রামে এসে কিসের ব্যবসা শুরু করেছে? মাজার ব্যবসা শুরু করেছে। এরপরে তাহের ও কাদের মাছ ধরার সময় মতিগঞ্জের সড়কে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়ানো কাকে দেখে? তাহের কাদের মাছ ধরার সময় মতিগঞ্জের সড়কে মোনাজাতের ভঙ্গিতে মজিদকে দাঁড়ানো দেখে। কাকে দাঁড়ানো দেখে? মজিদকে দাঁড়ানো দেখে। ওকে, এই কয়টা আমি তোমাদের জ্ঞানমূলক পড়ানো শেষ। জ্ঞানমূলক থেকে কয়েকটা প্রশ্ন করব, তোমরা প্রত্যেককে কমেন্ট বক্সে অ্যান্সার দিবা। আমি 5টা কোশ্চেন করব। ওকে, তোমরা সবাই ভিডিওটা এখন পজ করবা, আমার কোশ্চেন করার শেষে পজ করে সবগুলোর অ্যান্সার দিবে, 5টারই। নাম্বার 1, মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? তার গ্রামের প্রবেশটা কেমন ছিল? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশের পূর্বে কোন সড়কের উপর দাঁড়িয়েছিল? কোন গ্রামের সড়কের উপরে দাঁড়িয়েছিল? নাম্বার 3, ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যানের নাম কি? ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যানের নাম কি? নাম্বার 4, মহব্বতনগর গ্রামের সকল বা মহব্বতনগর গ্রামের মাতব্বর কে ছিলেন? সকল সামাজিক আধিপত্য কার হাতে ন্যস্ত ছিল? আমি এটার অ্যান্সারটা বলে দিই, সেটা হলো খালেক ব্যাপারী হবে। নাম্বার 5, নাম্বার 5 হলো মজিদ কার নির্দেশে মহব্বতনগর গ্রামে এসেছিল? কার নির্দেশে মহব্বতনগর গ্রামে এসেছিল? আরো দুটো বোনাস প্রশ্ন দেই। হ্যাঁ, প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক কে? এটা আমি বলে দেই, এটা অ্যান্সার হবে জমিলা। তারপরে তোমরা লিখবা প্রাণ ধর্মের সহজ প্রতীক হচ্ছে জমিলা। এবং সর্বশেষ প্রশ্নটা হলো মজিদ যখন মহব্বতনগর গ্রামে প্রবেশ করে, মতিগঞ্জের সড়কের উপর দাঁড়িয়ে কি করতেছিল? মোনাজাত করতেছিল। তখন কারা মাছ ধরতেছিল? কোন ভাইরা? তাদের নামটা একটু লিখবা, যে কারা প্রথম দেখে। এই কয়টা কোশ্চেনের আনসার সবাই কমেন্টে লিখবা। আমি এই গল্প জ্ঞানমূলক শেষ করলাম। আসে অনুধাবনমূলক প্রশ্ন হলো, এ দেশের ধর্মের আগাছা বেশি বলা হয়েছে কেন? খ নাম্বার প্রশ্নের উত্তরগুলো তোমরা দুটো প্যারায় দিবা। কয়টা প্যারায় দিবা? দুটো প্যারায় দিবা। প্রথম প্যারাতে হচ্ছে, মানে যেহেতু এটা 2 মার্কের প্রশ্ন, এটা 2 প্যারায় দিবা। কতে 1 প্যারায় দিবা। এদেশের মানুষ ধর্মীয় কুসংস্কার এবং অজ্ঞতার অন্ধকারে এতটাই নিমজ্জিত থাকে, এই থাকাটাকে মানে অন্ধকারে নিমজ্জিত থাকাটাকে ধর্মের আগাছা বলা হয়েছে। এই যে দেখো যে এত কর্মহীন মানুষ, হ্যাঁ, এই কর্মহীন মানুষ এতটাই বেশি, এরা বিদ্যা শিক্ষার স্পর্শ না করলেও এরা ধর্মীয় টুপি এটা মাথায় রাখে। মানে এদের এলাকায় কোনো শস্য নাই, কোনো ফসল নাই, কোনো চিকিৎসা নাই, কোনো চাষাবাদে কোনো উন্নতি নাই। এরা কি করতে হবে? কাজ করতে হবে। আল্লাহ কোরআনে কি বলছে? যে ফাইদা কুদিয়াতিস সলাতি ফাংতাশিরু ফিল আরদ, তোমরা নামাজ পড়া শেষ জমিনে ছড়িয়ে পড়ো। এটা বলছে না, ফাইদা কুদিয়াতিস সলাতি ফাংতাশিরু ফিল আরদ, নামাজ পড়া শেষ জমিনে ছড়িয়ে পড়ো, কাজ করো। আর এরা কি করে জানেন? ওই মসজিদের এলাকার মানুষজন বা এই গ্রামটা কিন্তু বাংলাদেশের সব গ্রামের সেম কাহিনী। এরা মানে মসজিদ যে গ্রামের ছিল, এরা হচ্ছে ইবাদত গুজার নিয়ে পড়ে থাকতো, ধর্মকে অনেক বেশি মানতো, অলস প্রকৃতির লোক ছিল, কাজ করতো না। তুমি ফসল ফলাও, তুমি খেতে কাজ করো, কাজ না করে টুপি মাথায় দিয়ে সারাদিন আল্লাহ আল্লাহ করতো। হ্যাঁ, তো এটা কিন্তু ইসলামে নিষিদ্ধ। তো আমাদের দেশের মানুষ ধর্ম অন্ধ বেশি। এরা মনে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ আকাশ থেকে খাবার পাঠাবে, বাট আল্লাহ তো বলছে ফাইদা কুদিয়াতিস সলাতি ফাংতাশিরু ফিল আরদ, কাজ করো। তো এইখানে হচ্ছে এটাই বুঝিয়েছে যে এদেশের মানুষ ধর্মীয় কুসংস্কার অজ্ঞতার অন্ধকারে এতটাই নিমজ্জিত, এরা হচ্ছে ধর্মীয়, এরা কর্মহীন মানুষের সংখ্যা বেশি, এরা বিদ্যা স্পর্শ করে না, কিন্তু ধর্মীয় রীতিনীতি পালনের ক্ষেত্রে এরা খুবই স্ট্রিক্ট। আসো, মানে শিক্ষার চেয়ে এদের কাছে ধর্মীয় কিছু অন্ধবিশ্বাস বেশি গুরুত্বপূর্ণ। বাট কোরআন শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, শিক্ষার জন্য। আসো, এর পরের কোশ্চেন, এত বেশি সময় নেওয়া যাবে না, আমি 2.5 ঘন্টা শেষ করতে চাইছি সবগুলো। মজিদের মনে সন্দেহ ও ভয় ছিল কেন? দেখো, মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে গড়ে তোলা এই মাজার ব্যবসার সাফল্য নিয়ে মজিদের মনে সন্দেহ ভয় ছিল, কারণ ও তো খারাপ কাজ করতেছে। এখন পৃথিবীতে
যে যে খারাপ কাজ করে, প্রত্যেকটা মানুষ যে ফল্ট করে, হ্যাঁ, তার ভিতরে একটা ভয় কাজ করে যে আমি তো রাইট ওয়েতে নাই, আমি তো রং কাজ করতেছি। তো মজিদের মনে একটা ভয় ছিল যে সে লোক ঠকাচ্ছে কল্পিত মুদাসসির পীরের নাম বলে। এই যে লোক ঠকানো মানুষকে, এই এটার মাধ্যমে তার মাজার ব্যবসার সাফল্য হবে কিনা, এইটা নিয়ে তার ভিতরে একটা ভয় ছিল। এই যে মানুষের ধর্মবিশ্বাসকে অবলম্বন করে সে সাংঘাতিক মাজার ব্যবসায় লিপ্ত হয়, তা নিয়ে সে নিজের সংশয়গ্রস্ত ছিল, আদৌ সে এই খেলায় জয়ী হতে পারবে কিনা, এই নিয়েই তার মনে সন্দেহ আর ভয় ছিল। আচ্ছা, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, ওই যে প্রথমে একটা পড়ালাম না, প্রথম অনুধাবনমূলক প্রশ্ন, এটাও সেম। মানে এখানে ওটাই বোঝাচ্ছে যে এদেশের মানুষ কাজকর্মের চেয়ে কিছু ধর্মীয় রীতিনীতি গোড়ামি নিয়ে পড়ে থাকাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। বাট ধর্মই তো কাজ, তাই না? তুমি যদি সৎ পথে কৃষি কাজ করো, তোমার মনিবকে বা তুমি যার অধীনে কাজ করতে তার ফাঁকি দিলে না, এটাই তো ধর্ম পালন হলো। তুমি সৎ পথে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করো, এটাই কাজ। বাট এদেশের মানুষ ধর্মীয় অজ্ঞতা নিয়েই পড়ে থাকতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা কাজ করাকে কম পছন্দ করে। তো এখানে বুঝাচ্ছে যে এই আলোচ্য উক্তিটি দ্বারা প্রচন্ড অভাবের মধ্যে থেকেও সাধারণ মানুষ তা থেকে উত্তরণের চেয়ে তথাকথিত ধর্মচর্চার প্রতি অধিক কি আগ্রহের দিকটি বোঝানো হয়েছে। যে লালসাল উপন্যাসের দুর্ভিক্ষ পীড়িত এক জনবহুল অঞ্চলের কথা বলা হয়েছে, যেখানকার মানুষজন দুর্ভিক্ষ থেকে বাঁচতে সফল উৎপাদনে যত্নশীল না হয়ে ধর্মচর্চায় বেশি ব্যস্ত হয়ে যায়। আরো 10 সেকেন্ড বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলো 3 জন মুসলমান এসে মসজিদে বসে আছে, সে খুব ইবাদত গুজার, বলে আল্লাহ যে হে ওমর, আমরা আমাদের পরিবার দেখবো না, আমরা সারাক্ষণ রোজা রাখবো, সারাদিন রোজা রাখবো, সারা রাত নামাজ পড়বো। বললো লাঠি লয়, এটা ধর পেটন। তুমি এই যে বৈরাগী হবা, ইসলামে বৈরাগীপনা নাই। তুমি সারা দিন কি করবা? রোজা রাখবা, মসজিদে ইবাদত করবা, সারা রাত নামাজ পড়বা। তো তুমি তো পৃথিবীর জন্য অপদার্থ। তোমাকে পরিবার চালাতে হবে, তোমাকে সংসার চালাতে হবে, সমাজ চালাতে হবে, দেশ চালাতে হবে, যুদ্ধ বিগ্রহ সবকিছু করতে হবে, সবকিছুর মাধ্যমে জীবন যুদ্ধ তোমাকে এগোতে হবে। এরা কি এটা করছে? করে না। এরা কি করছে? এই যে প্রচন্ড অভাবের মধ্যেও সাধারণ মানুষ তা থেকে উত্তরণের জন্য তথাকথিত ধর্মচর্চার প্রতি অধিক আগ্রহের দিকটি বোঝানো হয়েছে। এই যে দেখো, সেখানকার মানুষ দুর্ভিক্ষ থেকে বাঁচতে ফসল উৎপাদনের যত্নশীল না, তারা ধর্মচর্চায় বেশি যত্নশীল। তোমরা নিজেদের মতো করে এটা সুন্দর করে বানিয়ে লিখবা, আমি স্লাইডটা দিয়ে দেব। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, এটা ব্যাখ্যা করো। শিলাবৃষ্টির পর মসজিদ সহ মোহাম্মদনগরবাসী সম্পর্কে বলা হয়েছে বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। মোহাম্মদনগরের শিলাবৃষ্টিতে ধান ক্ষেত একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেই ধান ক্ষেত দেখে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল, তাদের দৃষ্টিতে কোনো ভাব বা উদ্দেশ্য ছিল না। মজিদ এই অবস্থা দেখে সবাইকে খোদার উপর বিশ্বাস রাখতে বলে, তখন সকলের দৃষ্টি দেখে মনে হয় তাদের চোখের মধ্যে যেন আস্থা এবং বিশ্বাসের দৃঢ়তা প্রতিষ্ঠিত হয়ে আছে। তাহলে বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। মজিদ এমনভাবে বলতেছে যে হ্যাঁ, আমাদের ইবাদত গুজারে আরো বেশি সিরিয়াস হওয়া উচিত। আমরা ঠিকভাবে আল্লাহরে খুশি করতে, আমরা মাজারকে ঠিকভাবে খুশি করতে পারতেছি না। পীর সাহেব মনে হয় আমাদের উপর নাখোশ, এই জন্য আমাদের উপরে এত বেশি আসতেছে। মজিদের কথা গ্রামের মানুষ খুব সিরিয়াসলি নিচ্ছে। মজিদ বলছে তার মানে রাইট, বুঝছো কিনা? মজার ব্যাপার। এরপরে আসো, ধান দিয়ে কি হইবে মানুষের জান যদি না থাকে, ব্যাখ্যা করো। এই প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে উপন্যাসের রহিমার যে মাতৃ হৃদয় বিচলিত হয়ে উঠেছে সেই দিকটি প্রকাশ। একদম এই উপন্যাসের শেষ মুহূর্তে কঠিন ঘূর্ণিঝড় হয়েছে, মানুষের জীবন চলে যাচ্ছে, ছোট্ট জমিলাটাকে মাজারের বারান্দায় বেঁধে রাখছে, মানুষের ঘর বাড়ির টিন চাল উড়ে যাচ্ছে। তখন মজিদ তার ধানের দোহাই দেখাচ্ছে। তখন রহিমা কিন্তু খুবই নরম হৃদয়ের মানুষ। রহিমা তখন বলতেছে যে ধান দিয়ে কি হইবে মানুষের জানই যদি না থাকে। আচ্ছা শোনো, আমি না সিরাজউদ্দৌলা শুরু করব। তো সিরাজউদ্দৌলা শুরু করার আগে তোমাদেরকে একটা গিফট দেই, ওকে? গিফটটা এই যে আমি সৃজনশীলগুলো বা এমসিকিউ গুলো নিচ্ছি না, তোমরা কিন্তু একটা চমৎকার কাজ করতে পারো। তোমরা জাস্ট আমার ক্লাসগুলো দেখো ঠিকভাবে, আর স্লাইডটা একটু দেখো। তোমাদের ব্যাকরণের উপর কিন্তু আমি একটা ক্লাস নেব। ব্যাকরণের উপরে একটা ক্লাসে প্রিভিয়াস ইয়ারে আসা আমি বেশ 3 থেকে 4 বছরের সবগুলো কোশ্চেন সলভ করাবো। 6টা আইটেম ব্যাকরণের 30 মার্ক একটা ক্লাসে রিভিশন করাবো। এটা কবে করাবো ভাইয়া? 29 তারিখে ব্যাকরণ পরীক্ষা, 27 তারিখে করাবো। 27 তারিখে ক্লাসটা
আপলোড করে দেবো, তোমরা ওটা দেখে নিও। আর তোমরা বাকি যতগুলো সাবজেক্টের এমসিকিউ আছে না বা বোর্ড কোশ্চেনগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে চাও, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। তোমাদেরকে আমি এমন একটা সাইটের কথা বলবো, যেই সাইট থেকে বা যেই অ্যাপসটাও তোমরা নামিয়ে নিতে পারো। চমৎকার একটা অ্যাপস আছে যেখান থেকে তুমি আমি আমি একটু দেখাই, আমি আমি এটা চেষ্টা করছি একটু স্লাইডে রাখতে, দেখি স্লাইডে আমার অপারেটর রাখছে কিনা। না, রাখে নাই। আমি আমি একটু দেখি, তোমাদেরকে আমি এই জিনিসটা একটু দেখায় দিই, তোমাদের জন্য অনেক উপকার হবে। ভাই, সবকিছু অনেক সহজ হয়ে গেছে, সবকিছু এখন হাতের মুঠোয় চলে আসছে। তুমি যদি চাও যে তুমি ঘরে বসে, তুমি তোমার ঘরে বসে, তোমার কোনো টেস্ট পেপার কেনা হয়নি, তুমি একদম বিনামূল্যে ফ্রিতে জাস্ট একটা অ্যাপস নামিয়ে, এই অ্যাপসটা আমি দেখলাম 1 মিলিয়ন স্টুডেন্ট ইউজ করতেছে বাংলাদেশের, মানে 10 লক্ষ স্টুডেন্ট ওই অ্যাপসটাতে সাইন করে তারা রেগুলার পরীক্ষা দিচ্ছে। তুমি কি কি করতে পারবে আমি একটু বলে দেই। এই অ্যাপসটার মাধ্যমে হচ্ছে তুমি যত খুশি যে কোনো সাবজেক্টের যে কোনো অধ্যায় তুমি সিলেক্ট করে ফেলতে পারবা। যে ওকে ঠিক আছে, আমি একটু ছবি দিয়ে দেখাই। তুমি তোমার ইচ্ছা মতো কোশ্চেন সেট করবা, স্ট্যান্ডার্ড একটা টাইম সেট করে তুমি আনলিমিটেড পরীক্ষা দিতে পারবা। ডিজিটাল টেস্ট পেপার এবং ভার্সিটির প্রশ্ন ব্যাংক পাবা। তুমি সামনে বুয়েটে পরীক্ষা দিবা, ঢাকা মেডিকেলে পরীক্ষা দিবা, বা ভার্সিটিতে পরীক্ষা দিবা, তুমি এই অ্যাপসটাতে ঢুকলে আমি তোমাকে দেখাবো, এখনই দেখাচ্ছি। ওইখান থেকে তুমি আনলিমিটেড প্রিভিয়াস 20 বছরের ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংক, তুমি যদি বাজার থেকে যে কোনো প্রকাশনের একটা কোশ্চেন ব্যাংক কিনতে যাও 300-400 টাকা লাগবে, তুমি এখানে ফ্রিতে প্র্যাকটিস করো। একইভাবে তুমি প্রিভিয়াস এর বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো, সাপোজ তোমাদের আইসিটি পরীক্ষা কয়েকদিন পর, তুমি কিন্তু আইসিটির জন্য এগুলো সলভ করতে পারবা। এবং এখানে সারা বাংলাদেশের কত লক্ষ স্টুডেন্ট এখানে হচ্ছে তোমার এই ক্লাসটা এইখানে পরীক্ষাগুলো দিচ্ছে, তাদের মাঝে তুমি তোমার নিজের লিডার বোর্ডে তুমি তোমার অবস্থানটা দেখতে পারবা। এই কাজটা তোমরা করে ফেলতে পারো ভাইয়া। এক্ষেত্রে তোমরা অলরেডি 1 মিলিয়ন স্টুডেন্ট এই অ্যাপসটি ডাউনলোড করে রেগুলার নিজেদেরকে যাচাই করতেছে, তুমি এটা করে ফেলতে পারো। এখানে তুমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি, দেখো তুমি কিন্তু এখানে মক পরীক্ষাগুলো দিতে পারবা। এইখানে তুমি বিষয়ভিত্তিক টপিক সিলেক্ট করে নিবা, যে আমি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা সাবজেক্ট, তুমি অর্থনীতির উপর পরীক্ষা দিতে চাচ্ছ, অর্থনীতির কয়শো এমসিকিউ চাও তুমি, এইখানে সম্ভবত 10 লক্ষ কোশ্চেন সেট করা আছে, তুমি ফ্রিতে দিতে পারতেছো। এটা সে আর কি চাও, অনেক বড় একটা গিফট দেখো। এবং তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট, রুয়েট, কুয়েট, মেডিকেল যে কোনো একটা কোশ্চেন ব্যাংক সলভ করতে চাও, তুমি এখান থেকে করে ফেলতে পারো। এক্ষেত্রে তুমি তোমার নিজেকে উইকলি টার্গেট নিয়ে নিতে পারো, বা মান্থলি টার্গেট, ডেইলি টার্গেট নিতে পারো। সারা বাংলাদেশে এই সপ্তাহে কত হাজার বা কত লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে তোমার অবস্থানটা তুমি নিজেকে দেখে নিতে পারো। তুমি নিজের একটা কাস্টমাইজ রুটিন বানিয়ে ফেলতে পারো এবং ডাউট সলভও এখানে করতে পারো। ওদের এই অ্যাপসটাতে নিজস্ব এআই আছে, চর্চা এআই। তো এইখান থেকে তুমি কি করতে পারবা, তুমি কিন্তু চাইলে তুমি এখানে তোমার আরো যেগুলো ডাউট সলভিং হয়, যে কোনো বিষয় নিয়ে অনেক বেশি কনফিউশন আছে, কিছু কিছু কোশ্চেন আছে, এটা তুমি এখান থেকে করে নিতে পারবা, সলভ করে নিতে পারবা। তো তোমরা যারা যারা এই ক্লাসটা দেখতেছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই সুযোগগুলো মিস করবা না। এগুলো হচ্ছে প্রযুক্তির গুড সাইড, যে তুমি ঘরে বসে ফ্রিতে একটা অ্যাপস পেয়ে যাচ্ছ, ফ্রিতে ওইখানে পরীক্ষা দিচ্ছ, সারা বাংলাদেশের ভিতরে নিজেকে যাচাই করে নিচ্ছ। এটা অনেক বড় একটা তোমাদের জন্য গিফট হবে আমি আশা করি। তো তোমরা হচ্ছে গুগল প্লে লিস্টে গিয়ে এদের একটা ওয়েবসাইটও আছে, তুমি ওয়েবসাইট পাবা চর্চা.নেট। চর্চা.নেট থেকেও তুমি এটা পরীক্ষা দিতে পারবা। আমি আজকের ক্লাসের শেষে প্রয়োজন আরেকবার একটু ঢুকে দেখিয়ে দেবো, একদম ক্লাস শেষে। হ্যাঁ, তোমরা এটা করে নিতে পারো। চলো আমরা হচ্ছে এর পরের গল্পটিতে যাই। আমাদের পরের যে গল্পটি, সিরাজউদ্দৌলার কোশ্চেনগুলো আমরা একটু দেখি। সিরাজউদ্দৌলা থেকে আমি 15টা জ্ঞানমূলক প্রশ্ন রেখেছি ক, এবং আমি অনুধাবনমূলক 5টি কোশ্চেন রেখেছি। প্রথমত হচ্ছে কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা, এইটা খুবই কষ্টের, হৃদয় বিদারক একটা বিষয়। যেই মোহাম্মদী বেগ যাকে হচ্ছে কোলে পিঠে করে মানুষ করছে, সেই মোহাম্মদী বেগ মাত্র 10,000 টাকার লোভে, 10,000 টাকার লোভে মীর মিরনের নির্দেশে, মিরনের নির্দেশে, তাহলে মিরনের নির্দেশে 10,000 টাকার লোভে। আচ্ছা শোনো শোনো শোনো, এইটা হবে তোমার মিরনের নির্দেশে হবে। ওকে, এরপরে দেখো ক্লাইভের গাধা কে, আচ্ছা কার নির্দেশে, এইটাকে হচ্ছে দেখো, এইটা কিন্তু একটু কনফিউজিং তাই না? এখানে আমি দিয়ে দিয়েছি কি, ক্লাইভের নির্দেশে নবাবকে হত্যা করা হয়। হ্যাঁ, ক্লাইভও এখানে নির্দেশ দিয়েছে, ক্লাইভও বলেছে, বাট মোহাম্মদী বেগকে, এটা কিন্তু রং না। যদি তুমি বলো ক্লাইভের নির্দেশে, এটাও রং হয় না। কিন্তু ভাইয়া মোহাম্মদী বেগ হত্যা করেছে, কে পাঠিয়েছে? মিরন পাঠিয়েছে। ক্লাইভের গাধা কে? ক্লাইভের গাধা হচ্ছে মীর জাফর। এটা কিন্তু বোর্ড কোশ্চেন গুলো দেখাচ্ছি আমি, এগুলো বোর্ডে যে জ্ঞানমূলক এসেছিল ক, সেগুলো। তাহলে সকল বোর্ড
2018 সাল। এই যে দেখো, এটা হচ্ছে রাজশাহী বোর্ডে এসেছে 2017 সালে ক্লাইভের গাধাকে মীর জাফর। ঢাকা বোর্ডে এসেছে হচ্ছে 2017 সালে সিরাজউদ্দৌলা কাকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেন? রাজা মানিক চাঁদকে। এটা নিয়ে কিন্তু মজার কিছু কাহিনী আছে। মানিক চাঁদ পরবর্তীতে আবারও চুক্তি করে, তোমরা জানো। আমরা সেটা নিয়ে সামনে কথা বলবো। সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কি? সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম হচ্ছে লুৎফুন্নেসা। তাকে কে বিয়ে করতে চায়? তাকে বিয়ে করতে চায় হলো মীর মিরন, মীর জাফর আলীর ছেলে। এবং এই লুৎফুন্নেসার বাবার নাম কি? ইরিস খান। ইরিস খান, ইরিস খান। ওকে। সিরাজউদ্দৌলার মায়ের নাম কি? সিরাজউদ্দৌলার মায়ের নাম হচ্ছে আমিনা বেগম। সিরাজউদ্দৌলার বড় খালার নাম কি? তোমরা কমেন্টে লিখবা। তোমরা তো ঘসিটে বেগম জানো, তাই না? বাট ঘসিটে বেগমের কিন্তু একটা সুন্দর নাম আছে। আমার অনেক স্টুডেন্ট ক্লাসটা করতেছো যাদের নাম এই নামে নাম, সেটা হলো, একটু পরে বলি, তোমরা কমেন্টে লেখো। সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপটি কার? নাটকের শেষ সংলাপটি মোহাম্মদী বেগের। কোন বোর্ডে এসেছে? রাজশাহী বোর্ডে 17 সাল। সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি? সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম হলো মোহাম্মদী বেগ। আত্মসমর্পণ করাই এখন যুক্তিসঙ্গত। তাহলে দেখেছো কে হত্যাকারী? মোহাম্মদী বেগ। কত টাকার বিনিময়ে হত্যা করেছে? 10,000 টাকার বিনিময়ে। মোহাম্মদী বেগকে ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে দিয়েছিল কে? সিরাজউদ্দৌলার মা। আত্মসমর্পণ করাই এখন যুক্তিসঙ্গত, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে হলওয়েলের। হলওয়েল হচ্ছে ওই যে যখন কলকাতা দুর্গকে কি করে, তোমার হচ্ছে ঘেরাও করে নেয়, তখন হচ্ছে এই জিনিসটা দেখা যাচ্ছে কেন? আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে আমার ব্লাড দিতে হয়েছে কিছুক্ষণ আগে। তাহলে আত্মসমর্পণ করা এখন যুক্তিসঙ্গত উক্তিটি কার? এটা হচ্ছে হলওয়েলের। মুক্তিযুদ্ধ চলাকালীন সিকান্দার আবু জাফরের সম্পাদনায় কলকাতা থেকে কোন পত্রিকাটি প্রকাশিত হতো? এইটাও কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন। আমি সবগুলো বোর্ড প্রশ্ন দিয়েছি। এটা হচ্ছে সাপ্তাহিক অভিযান। রাইসুল জুহালার প্রকৃত নাম কি? আমি তোমাদেরকে বলেছিলাম না যে সিরাজউদ্দৌলার সবচেয়ে বিশ্বস্ত যেই দূতটি ছিলেন, অর্থাৎ গোয়েন্দাটি ছিলেন, সে কে? সে হলো আমাদের রাইসুল জুহালা, যার নাম হলো নারায়ণ সিং। প্রকৃত নাম কি? নারায়ণ সিং। দেখছো, কুমিল্লা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে। এই প্রশ্নটা কত ইম্পর্টেন্ট না? নারায়ণ সিং। এরপরে আসো, নবাব আলীবর্দীর প্রিয় পাত্র কে ছিলেন? নবাব আলীবর্দীর প্রিয় পাত্র ছিলেন হলো মীর জাফর। আলীবর্দী হচ্ছে তার নানার নাম। মজার বিষয় কি জানো, মানে এর যখন হচ্ছে নানা মারা গেল, এ তো কলকাতা দখল করলো। কলকাতা দখল করে সিরাজউদ্দৌলা কলকাতার নামই চেঞ্জ করে দিল, নিজের নানার নামে নাম রাখলো, বলল আলীনগর। দেখো এরপরে, তাহলে আলীবর্দী খানের প্রিয় পাত্র ছিলেন তার ছোট্ট নাতি বা বড় নাতি বলতে পারে, যেহেতু আমিনা বেগমের প্রথম ছেলে সে ছিল মির্জা। এই ভুল হয়েছে, আমি ভুল বলছি। আলীবর্দীর প্রিয় পাত্র ছিল মীর জাফর। ঠিক আছে, মীর জাফরকে সে অনেক বড় ক্ষমতা দিয়েছিল। বাট তার নাতি যে, তার প্রিয় পাত্র কিন্তু তার নাতিও ছিল। কে হবে? তোমার সিরাজউদ্দৌলা তার প্রিয় পাত্র ছিল। প্রিয় পাত্র কে ছিল ভাইয়া? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার মাধ্যমে হচ্ছে সে কি করেছে, পরবর্তীতে তাকে ক্ষমতা দিয়েছে। বাট শাসন ব্যবস্থা পরিচালনায় তার অনুগত ছিল কে? ছিল মীর জাফর। এবং সেই জন্য তার প্রিয় পাত্র হয়, সে তাকে প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দেয় প্রিয় পাত্র হিসাবে। কিন্তু নাতিদের ভিতরে প্রিয় পাত্র ছিল কে? আমাদের সিরাজউদ্দৌলা। মোহনলালের তথ্য মতে সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা কত? মোহনলালের তথ্য মতে সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা ছিল 50,000। তারপরেও আমরা হেরেছিলাম বিশ্বাসঘাতক মীর জাফরের জন্য। এটা কিন্তু সিলেট বোর্ডের। নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম কি? সিলেট বোর্ডের প্রশ্ন, সবাই দেখো। মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা, মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা, মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নাটকে কতটি অঙ্ক আছে? সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক আছে 4টি। অঙ্ক আছে কতটি? 4টি। সিরাজউদ্দৌলাকে কে হত্যা করেন? সিরাজউদ্দৌলাকে হত্যা করেন মোহাম্মদী বেগ। কে হত্যা করেন? মোহাম্মদ। কত টাকার বিনিময়ে যেন? 15,000 টাকার বিনিময়ে। 10,000 টাকা, 10,000 টাকার বিনিময়ে। সিরাজউদ্দৌলা নাটকের রচয়িতা কে? এটা কি হবে ভাইয়া? সিকান্দার আবু জাফর হবে। মীর জাফর কে ছিলেন? মীর জাফর ছিলেন সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি অথবা সিপাহ সালার। কে আল্লাহর কালাম ছুঁয়ে ওয়াদা করেছিল যে আমি বিশ্বাসঘাতকতা করব না, আমি এই যুদ্ধে দেশের জন্য, নবাবের জন্য কাজ করব? তাহলে আল্লাহর কালাম কোরআন ছুঁয়ে শপথ করেছিল কে?
মীর জাফর। পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? আজকে সংঘটিত হয়েছে না, গতকাল 23শে জুন। 23শে জুন 1757 সালে পলাশীর যুদ্ধটি সংঘটিত হয়েছে। কলকাতা থেকে তারা খেয়ে ড্রেক কোন জাহাজে আশ্রয় নেয়? কলকাতা থেকে তারা খেয়ে, তারা মানে কি দৌড়ানি খেয়ে, এটা তারা খাওয়া মানে যে তারা গিয়ে খাবার দাবার খেলে এমন কিছু না, ঠিক আছে। কলকাতা থেকে তারা খেয়ে ড্রেক কোন জাহাজে আশ্রয় নেয়? ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয়। সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কি? সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম হলো ইরিজ খা। সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কি? ইরিজ খান। রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন? উমিচাঁদকে। রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন? উমিচাঁদকে বলেছেন। সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি? এটা অনেকবার চলে আসছে, দেখছো মানে কতগুলো বোর্ডে কতবার আসছে। আগের পেজে দেখো, আগের পেজে দিলাম হচ্ছে সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি, আমি তোমাকে মাত্র দিয়েছিলাম, এই যে মোহাম্মদ বেগ। এটা হচ্ছে বরিশাল বোর্ডে 17 সালে 16 সালে আসছে। এই সেম প্রশ্নটা আবার ঢাকা বোর্ডে 19 সালে আসছে। এই প্রশ্নগুলো কিন্তু সব বোর্ডের জন্য। সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম হলো মোহাম্মদ বেগ। উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে? লাহোর থেকে এসেছে। রাজশাহী বোর্ড। চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র উক্তিটি কার? রায় দুর্লভের। সিরাজউদ্দৌলার কোন সেনাপতি প্রথম মৃত্যুবরণ করেন? মীর মর্দান। মীর মর্দান প্রথম মৃত্যুবরণ করেন। ঐতিহাসিক পলাশী কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে অবস্থিত। এবং সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপটি কার? মোহাম্মদ বেগের, যে তাকে হত্যা করেছে নবাবকে। নবাবের গোলন্দাজ বাহিনী কোন খাল পেরিয়ে ছুটে আসছে? এটা হচ্ছে শিয়ালদহের মারাঠা খাল। শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে আসছে। আমাদের কারো অদৃষ্ট মেঘ মুক্ত থাকবে না শেঠজি, উক্তিটি কার? মীর জাফরের। মীর জাফর জগৎ শেঠকে বলতেছে, জগৎ শেঠ, হে শেঠজি, আমাদের কারো অদৃশ্য আর মেঘ মুক্ত থাকবে না, আমরা এখন অনেক ভালো কিছু করব, অনেক টাকার মালিক হব। নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দী হন? নবাব সিরাজউদ্দৌলা বন্দী হয়েছিলেন ভগবান গোলায়। নবাব সিরাজউদ্দৌলা বন্দী হয়েছিলেন ভগবান গোলায়। ভিক্টোরি অফ ডেথ, ভিক্টোরি অফ ডেথ উক্তিটি কার প্রতি করা হয়েছিল? ব্রিটিশ সেনাদের প্রতি। মিথ্যা অপবাদ দিচ্ছেন সেনাপতি, এখানে সেনাপতিটা কে? এখানে সেনাপতিটা হলো মোহনলাল। ওকে, 35টা জ্ঞানমূলক প্রশ্ন প্র্যাকটিস করলাম। এই ক্লাসটা না তোমরা রিপিট দেখবা, হ্যাঁ, আবার রিপিট দেখবা, তাহলে মানে কয়েকবার দেখবা, দেখলে একদম মুখস্থ হয়ে যাবে। পড়ার চেয়ে রিপিট দেখাটা বেশি মুখস্থ হয়। শুধু এই একটি পথেই আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি। এইখানে কি বোঝানো হয়েছে দেখো, যে এটা হচ্ছে কিন্তু 2 মার্কের জন্য অনুধাবনমূলক। দেশের সংকটে সিরাজউদ্দৌলা সকলকে একতাবদ্ধ হয়ে দেশের শত্রুদের প্রতিহত করার আহ্বান জানান। সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অক্ষের প্রথম দৃশ্যে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরদের উপর নিজের সন্দিগ্ধ মনোভাব পোষণ করেন। এতে মীর জাফর বলেন, আমাদের প্রতি নবাবের সন্দিগ্ধ মনোভাবের পরিবর্তন না হলে দেশের কল্যাণের কথা ভেবে আমরা উৎকণ্ঠিত হয়ে উঠব। নবাবও দেশের কল্যাণের কথা প্রত্যাশা করেন, তাই দেশবাসীর কল্যাণের জন্য নবাব মীর জাফরদের একতাবদ্ধ হতে বলেন। নবাবের মতে কেবল দেশবাসীর কল্যাণের পথেই নবাব সিরাজউদ্দৌলা ও মীর জাফররা কাছাকাছি আসতে পারেন। নবাব বলতেছে, এই যে তোমরা দূরত্ব সৃষ্টি করতেছো, তোমাদের এই দাবি সেই দাবি, এইটা চাও ওইটা চাও, ইংরেজদের সাথে সন্ধি করতে চাও, কলকাতায় এইটা করতে চাও, এই যে গ্রুপ হয়ে গেছে না, তো তোমরা এই আমাদের নিজেদের ভিতর দলাদলি না করে দেশের স্বার্থে, কি বলছে, যে শুধু একটি পথে আমরা কাছাকাছি আসতে পারি। কোন পথে? দেশের স্বার্থ রক্ষার পথে। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। তো এটা কার কথা বলছে? এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গে নবাব সিরাজউদ্দৌলা আক্রমণের মুখে ইংরেজরা পালিয়ে যাওয়ায় এই মন্তব্যটি করেছে। 1706 সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম দুর্গে ইংরেজরা নবাবের বিনা অনুমতিতে সামরিক শক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে। তাই নবাব ওই দুর্গ আক্রমণ করেন। ইংরেজ সৈন্যরা নবাবের সৈন্যদের আক্রমণের মুখে দিশেহারা হয়ে পড়েন। ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলর ফকল্যান্ড ও ম্যানিংহাম নৌকাযোগে দুর্গ থেকে পালিয়ে আত্মরক্ষা করে। এই নামগুলো দেওয়ার দরকার নাই, যদি না পারো দেওয়ার দরকার নাই। তোমরা বলবা যে ইংরেজরা এরকম ভাবে ইংরেজ সৈনিকরা অফিসাররা পালিয়ে যায়, হ্যাঁ, এত কঠিন প্যারানোর দরকার নাই, নিজেদের মতো করে সহজভাবে বলবা, বাট মূল ভাবটা তুলিয়ে লিখবা
যে নবাব যখন ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে তখন তারা ভয়ে ইংরেজরা পালিয়ে যায়। এটা সম্পর্কে নবাব বলেছে যে ইংরেজ ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন। বুঝছো কিনা? কারণ ওরা হচ্ছে পুরো পৃথিবী নাকি ওরা নাকি সুপ্রিম, তো এই সুপ্রিমেসি কই, তো সব পালাই গেল ভয়ে। এরপরে দেখো, ইনি কি নবাব না ফকির? মীর জাফর সম্পর্কে ক্লাইভের এই উক্তিটির কারণ কি? মীর জাফরের ব্যক্তিত্বহীনতা দেখে রবার্ট ক্লাইভ তাকে ব্যঙ্গ করে প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিলেন। সিরাজউদ্দৌলার পতনের পর পূর্ব চুক্তি মতে নবাব হয় বিশ্বাসঘাতক ক্ষমতালোভী মীর জাফর, এবং রাজ দরবারে এসে মীর জাফর সিংহাসনে না বসে সিংহাসনের হাতল ধরে এই এই ক্লাইভের জন্য অপেক্ষা করতে থাকেন। এতে মীর জাফরের ব্যক্তিত্বহীনতার বহির প্রকাশ ঘটে। তো সেই ক্ষেত্রে কি বলছে যে ইনি কি নবাব না ফকির? না, ওর ভিতরে তো ব্যক্তিত্বহীনতা চলে আসছে, ও তো ব্যক্তিত্ব সম্পূর্ণ না, তাই হলে নিজের নবাবকে হত্যা করতো। দেখো এটা লিখবা, কত বড় শক্তি তবু কত তুচ্ছ, উক্তিটি ব্যাখ্যা করে। এখানে হচ্ছে ইংরেজদের তুলনায় শক্তি সামর্থ্যে বেশি হওয়া সত্ত্বেও বিশ্বাস কত বেশি। দেখো, আমরা ছিলাম 50,000, ওরা ছিল 5,000, কিন্তু ওই যে আমাদের দলের সবাই বিশ্বাসঘাতকতা করছে, এই বিশ্বাসঘাতকতার জন্য আমরা এই এত বড় শক্তি হওয়া সত্ত্বেও আমরা অনেক তুচ্ছ হয়ে গেছি, তাই না? বুঝতে পারছো তো? এরপরে আসো, এইটা হচ্ছে বানিয়ে লিখবা যে ইংরেজদের তুলনায় পলাশীর প্রান্তরে আমাদের সংখ্যা ছিল 50,000, কিন্তু আমাদের সিপাহ সালার মীর জাফরের নেতৃত্বে বিশ্বাসঘাতকতার জন্য আমাদেরকে যুদ্ধে হেরে যেতে হয়, নবাবকে বন্দী হতে হয় এবং পরবর্তীতে খুন হতে হয়। আমার শেষ যুদ্ধ পলাশীতেই কেন? মোহনলাল পলাশীর যুদ্ধে আসন্ন পরাজয় এবং নিজের মৃত্যু যে অনিবার্য এটা সে বুঝে গিয়েছিল। মোহনলাল কিন্তু ভালো ছিল, সে নিজের যুদ্ধ করতে করতে নবাবের জন্য দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছিল। সে বুঝতে পেরেছিল, এই যে এখানে আমি লিখে দিয়েছি দেখো, যে মোহনলাল পলাশীর যুদ্ধে আসন্ন পরাজয় এবং নিজের মৃত্যু অনিবার্য মনে করে সিরাজউদ্দৌলাকে আলোচ্য এই উক্তিটি বলেছেন। পলাশীর যুদ্ধে মীর জাফর, রায়দুর্লভ, ইয়ার লুৎফর তাদের সৈন্যবাহিনী নিয়ে পুতুলের মতো দাঁড়িয়েছিল, যে কারণে বিশাল সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও নবাবকে পরাজয় বরণ করতে হয়। কিন্তু নবাবের পক্ষে দেশপ্রেমিক মোহনলাল, তারপরে নওবে সিং, বদ্রি আলী প্রমুখ এরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, কিন্তু তারপরে কি করতে হয় এটা আগেই বুঝে গিয়েছিল। চলো আমরা না এখানে একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, আমি এটার অ্যান্সার পড়াবো না, এখানে অ্যান্সার দেওয়া আছে, তোমাদেরকে এটার স্লাইডটা দিয়ে দেবো, তোমরা স্লাইড থেকে এটা পরবর্তীতে দেখে নিবা। গল্পে চলে যাই, অপরিচিত গল্প থেকে আমরা প্রশ্নগুলো দেখবো, ও বিলাসী থেকে দেখবো। আগে দেখো, বিলাসী গল্পটি প্রথম কত সালে প্রকাশিত হয়? বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় 1325 বঙ্গাব্দে ভারতী পত্রিকায়। বিলাসী গল্পটি প্রকাশিত হয়েছে ভারতী পত্রিকায়। মাসিপিসি গল্পটি প্রকাশিত হয়েছে পূর্বাশা পত্রিকায়। অপরিচিতা গল্পটি প্রকাশিত হয়েছে সবুজপত্র পত্রিকায়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দেখো তাহলে বিলাসী গল্পটি প্রথম কত সালে প্রকাশিত হয়? 1325 বঙ্গাব্দে। 1325 বঙ্গাব্দে ভারতী পত্রিকায়। লেখকের মতে কেবল সার্থকতা নয় কোনটি? লেখক বলছে কি যে তেলাপোকা এখনো টিকিয়ে আছে, তেলাপোকা টিকিয়ে আছে না, কিন্তু বড় বড় হাতি যেগুলো এককালে ছিল পৃথিবীতে, তাই না, সেই বৃহৎ হাতি বা তোমার হচ্ছে ডাইনোসর, এগুলো সব বিলুপ্ত হয়ে গেছে। তো তেলাপোকা যে পৃথিবীতে টিকে আছে, টিকে থাকার ভিতর সার্থকতা আছে? এই কোনো কন্ট্রিবিউশন করতেছে সমাজের জন্য, দেশের জন্য? না। তো এটা টিকিয়া থাকাটা সার্থকতা না। তাহলে কোনটি কেবল সার্থকতা নয়? টিকিয়া থাকা। এইখানে হচ্ছে হিন্দুয়ানি সমাজের কিছু গোড়ামি, কিছু কুসংস্কার এগুলোকে নির্দেশ করেছে। ঠিক আছে, ওকে। বিলাসী গল্পে শরৎচন্দ্রের মানে আচ্ছা এবার ভাইয়া কোনটা, কোন কালচারটার কথা? ওই যে বিলাসীকে বলতেছে যে ও মৃত্যুঞ্জয় হলো বিলাসীর হাতে খাবার খেয়েছে, অন্ন পাপ করেছে, ওকে চুল ধরে টেনে হিসড়ে সন্ধ্যাবেলা বের করে ওরে নিয়ে নির্যাতন করতে করতে গ্রাম ছাড়া করে দিচ্ছে। এইটা মানে তারা বলতেছে আমরা সমাজ রক্ষা করতেছি। তো এই যে কালচারটা টিকিয়া থাকা, এই টিকিয়া থাকাটা তো সার্থকতা না, এটা তো ভালো জিনিস না। বিলাসী গল্পের শরৎচন্দ্রের কোন জীবনের ছায়া পড়েছে? শরৎচন্দ্রের জীবনের প্রথম অংশের ছায়া পড়েছে। শরৎচন্দ্রের জীবনের প্রথম অংশের ছায়া পড়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে কেন সন্ন্যাসী হয়েছিলেন? 24 বছর বয়সে ঝোঁকের মাথায় সন্ন্যাসী হয়েছিলেন। সন্ন্যাস গেছে ছেড়েছিলেন কেন? মশার কামড় সহ্য করতে না পেরে। লিখেছে উত্তম পুরুষের, নিজে হয়েছে কাপুরুষ, মশার কামড় সহ্য করতে না পেরে সন্ন্যাসগিরি ছেড়ে দিছে। বিলাসী গল্পে কোন পুরুষের বর্ণিত হয়েছে? উত্তম পুরুষে বর্ণিত হয়েছে। বিলাসী চরিত্রের প্রধান 3টি গুণ কি? এইটা খুব ইম্পর্টেন্ট। বিলাসী ছিল কর্মনিপুণ, বুদ্ধিমতী, সেবাবতী। বিলাসী কোন গ্রামের ছিল?
মালোপাড়ার ছিল। মালোপাড়ার বুড়ো মালো সাপুরে, বুড়ো সাপুরের মেয়ে ছিল কে? বিলাসী। ওর গ্রাম ছিল মালোপাড়ায়। তাহলে এই মালোর মেয়ে বিলাসী কি ছিল? কর্মনিপুণ, বুদ্ধিমতী, সেবাব্রতী। বিলাসী গল্পে সমাজের প্রধান কোন চেহারাটি প্রকাশিত হয়েছে? অনুদারতা ও রক্ষণশীলতার চেহারাটি প্রকাশ হয়েছে। ভূদেব বাবু কে? 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম প্রতিকৃত কে? ভূদেব বাবু। কামাখ্যা কোথায় অবস্থিত? ভারতের আসামের একটি প্রাচীন তীর্থস্থানের নাম কি? কামাখ্যা। ভারতের আসামের একটি প্রাচীন তীর্থস্থানের নাম কামাখ্যা। সত্যযুগ কোন সময়? ভারতীয় পুরাণে বর্ণিত পৃথিবীর প্রথম যুগ, এটা হলো কি? সত্যযুগ। আর কলিযুগ কোনটা? এই যে পৃথিবীর শেষ যুগ, এটা হচ্ছে কি? কলিযুগ। ভারতীয় পুরাণ অনুসারে পৃথিবীর যে শেষ যুগ, যখন অনাচার বেড়ে যাবে পৃথিবীব্যাপী, এটা হলো কলিযুগ। মালো শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সাপের ওঝা, সাপুরে, এটা হচ্ছে মালো বলে। এরপরে দেখো সেকেন্ড ক্লাস কোন শ্রেণী? সেকেন্ড ক্লাস হলো নবম শ্রেণী। এ কোনো কালেই নবম শ্রেণীতে পড়ে না। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এটা কমেন্ট বক্সে লিখবা, কমেন্ট বক্সে লিখবা। সেটা হলো মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? এটা সবাই কমেন্ট বক্সে লিখবা। আমি ক্লাস রেকর্ড করার পরে, আপলোডের পরে এই কমেন্টগুলো দেখবো। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? আমি একটু বলে দেই, ফার্স্ট ক্লাস হচ্ছে ক্লাস 10, সেকেন্ড ক্লাস হচ্ছে নবম শ্রেণী। মৃত্যুঞ্জয় যে ক্লাসটিতে পড়তো সেইটা হলো কোন শ্রেণী? থার্ড শ্রেণী, তাই না? থার্ড ক্লাস। থার্ড ক্লাস মানে অষ্টম শ্রেণী। ন্যাড়ার বয়স কত ছিল? 40-এর কোঠা পেরিয়েছিল। 40-এর কোঠা পেরিয়েছিল। পারসিয়া বর্তমান কোন দেশ? পারসিয়া হলো ইরান দেশ। এডেন বন্দর কিসের জন্য বিখ্যাত? সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত ছিল। আর আচ্ছা, এইটা হচ্ছে অনুধাবনমূলকে চলে গেলাম। ইহা আর একটা শক্তি যাহা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় না। এই উক্তিটির মর্ম অর্থ লেখো। উক্তিটি হলো লেখক নিঃস্বার্থ ভালোবাসার অমিত শক্তির কথা বুঝিয়েছেন। মানে আমি না এই পুরোটা একটু না পড়ি, তোমরা নিজের একটু পড়ে আমি ভাবটা বলে দিই। এখানে হচ্ছে ওই যে একটা ঘটনা ঘটে না, এই যে 20-25 বিঘার 20-25 বিঘার একটি আম কাঁঠালের বাগানের ভিতরে একটা অসুস্থ মৃত প্রায় রোগী পড়ে আছে। সেই রোগীর পাশে বসে বসে একটা মানব প্রাণ, মানে আমাদের বিলাসী, তার সেবা করে যাচ্ছে। অথচ লেখকের ন্যাড়ার এক আত্মীয়, সে তার এই বহু বছর, এত বছর একসাথে সংসার করার পরেও যখন মারা যায়, তো সেই লাশের সাথে সে থাকতে পারে নাই। সে ন্যাড়ার সাথে চলে আসছে, বলছে রাত্রে এই লাশের সাথে ঘরের ভিতরে আমি থাকতে পারবো না। তো এই যে বিলাসী থাকতেছে, এটা একটা অন্যরকম শক্তি, অন্যরকম শক্তি, মনের হৃদয়ের ভালোবাসার একটা শক্তি। তো এই যে পোড়ো বাড়ির ভিতরে বিলাসী এত রাত একা দিন রাত সেবা শুশ্রূষা করতেছে, শারীরিকভাবে মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুলতেছে, এটাই এখানে বোঝানো হয়েছে। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত ওয়াকাতরে সহ্য করিয়া তাহাকে হিরহির করিয়া টানিয়া লইয়া চলিলাম। ওই যে আমাদের হিন্দুয়ানি সামাজিক কিছু পুরাতন কিছু কালচার, যে অন্য পাপ করেছে, এই অন্য পাপ তো করতে যেহেতু পাপ, এর সমাজ তারা করো, এর গ্রাম থেকে বের করে দাও। আমরা তারা টেনে বের করে নিয়ে আসলাম, তারে মারতে মারতে চুল ধরে টানলাম, কেউ তারে কিল দিলাম, কেউ ঘুষি দিলাম, কেউ দিয়ে দিলাম, বাড়ি দিলাম, দিয়ে তারে মেরে নির্যাতন করে। আমরা খুব প্রাউড ফিল করতেছি, ওয়াও গ্রেট ওয়ার্ক, আমরা ভালো কাজ করছি, আমরা সমাজকে রক্ষা করছি, দেশকে রক্ষা করছি, স্বদেশের মঙ্গল করছি। কোন লেভেলের নির্যাতক ছিল দেখো। তাহলে এইটা হচ্ছে যে স্বার্থন্ধ যে কুসংস্কার, গ্রামবাসীর সাপুরে কন্যা বিলাসীর উপর আক্রমণের কারণ সম্পর্কে এখানে ইঙ্গিত করা হয়েছে। এই শোনো, আমি পড়াতে গিয়ে অনেক সময় ইসলাম ধর্মের কিছু বিষয় বলতে হয়, হিন্দু ধর্মের, তোমরা প্লিজ কেউ হার্ট হবে না, ওকে? এই যে আমি বললাম না যে এখানে হচ্ছে ইসলামিক অনেক বেশি গোড়ামি বা ধর্মান্ধতা, লাল সালু পড়া থেকে বলতেছে, এটা নিয়ে প্লিজ কোনো মুসলমান কেউ রাগ করবা না। আমি নিজে কিন্তু কোরআন থেকে টুকটাক বলি মাঝে মাঝে, তাই না? তো এগুলো হচ্ছে সব মুসলিমদেরকে পছানো হয় না, এটা অনলি যারা কোরআন হাদিস না মেনে শুধু একটা বিষয় নিয়ে গোড়ামি দিয়ে বসে থাকে তাদেরকে বলা হয়েছে। সেম ভাবে এখানেও সেম, সব হিন্দুরা না, শুধুমাত্র হিন্দুদের ভিতর যেই অংশটা যারা গোড়ামি করবে, কুসংস্কার আচ্ছন্ন থাকবে, তাদেরকে এখানে বলা হয়েছে, মানে সেই কালচারগুলোকে এখানে বলা হয়েছে। এই যে সাপুরির হাতে একটা কায়স্থর ছেলে খাবার খাবে, জাত চলে গেছে, দেশ রক্ষা করো, এর বের করে দাও, এটা বুঝিয়েছে। অন্য পাপ, বাপ রে বাপ, এর কি প্রায়শ্চিত্ত হবে? আমাদের লালন, এ লালন রে তো লালুরে বের করে দিছিল, বলছে ওরে লালু তুই আসিস না বাপ, আমারে ধরিস না, তোর জাত গেছে।
তুই জবনের হাতে খাবার খাইছিস? লালু বলতেছে, মা আমাকে যে খাবার দিয়েছে সেও একজন মা। বলে, না না বাবা, তোরে ধরা যাবে না, তুই আমার ছুস নে, আমারও জাত চলে যাবে। এ কি ছোট কোনো কথা? অন্য পাপ করেছে, ওর তো জাত চলে গেছে। কেন? বলে অন্যের হাতে খাবার খাইছে, মুসলমানের হাতে খাবার খাইছে। তো এখানে ঘটনাটা সেম। বলছে, বাপ রে বাপ, অন্য পাপ, এর কি কোনো প্রায়শ্চিত্ত আছে? কি করলো? এর গ্রাম থেকে বের করে দিয়েছিল, মৃত্যুঞ্জয়কে গ্রাম থেকে বের করে। এই যে এই ঘটনাটা তোমরা জানো না, ঘটনাটা লিখে দিবা, তাই হয়ে যাবে 2 বার। যে বিলাসী ছিল হচ্ছে মালোপাড়ার একজন বুড়ো মালোর মেয়ে, আর মৃত্যুঞ্জয় ছিল একজন কায়স্থর পরিবারের ছেলে, যার কারণে বিলাসীর হাতে খাবার খাওয়ার কারণে তার জাত চলে যায়। আচ্ছা, যাই হোক, অন্য পাপ হয়, গ্রামবাসীরা তাকে বের করে দেয়। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম। বিষয়টা কি? আচ্ছা, মৃত্যুঞ্জয় না মানে এমন একটা, আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকে আছে, ধরো যে যার থেকে সবাই উপকার নিতে পছন্দ করে, বাট তার জন্য কেউ কাজ করতে পছন্দ করে না। তো মৃত্যুঞ্জয় ছিল এমন একটা ছেলে, ওর থেকে সবাই টাকা নিয়ে স্কুলের ফিস দিত, বই কিনতো। কারণ মৃত্যুঞ্জয় তো একা এই পুরো 20-25 বিঘা আম কাঁঠালের বাগানের মালিক, ওর তো অনেক টাকা পয়সা, ওর তো অভাব অনটন নাই, বাবা মা নাই, বউ নাই, কিছুই নাই। তো ওর থেকে সবাই উপকার নেবে, কিন্তু কেউ ওর পরিচয় দিবে না যে আমি ওর বন্ধু, বাট ওর থেকে উপকার নিতে সবাই রাজি। এখন ওর যে খুড়ো মশাই ছিল, মানে ছোট চাচা, খুড়ো খুড়ো কাদেরকে বলা হয়? ছোট চাচা। ওর ছোট চাচা গ্রামে ছড়াইতো, আরে এ তো একটা অপদার্থ, তো আফিম খায়, গোলা খায়, নেশা করে। তো এটা হচ্ছে তার দুর্নাম করে বেড়াতো। এই দুর্নামটাকে ব্যঙ্গ করে সুনাম বলা হয়েছে, যে মৃত্যুঞ্জয়ের গ্রামের মধ্যে ছিল এমনই সুনাম, এখানে কি করেছে, এটা হচ্ছে দুর্নামটাকে সুনাম বলেছে ব্যঙ্গ করে। এটাই তোমরা লিখে দিবা। এই যে দেখো, এই যে এক জ্ঞাতি খুড়া ছিল, সে তার নামে দুর্নাম রচনা করতো। মূল কথা চলে আসছে না? নেক্সটে যাও। ঠিক যেন ফুলদানিতে জল দেয়া ভিজায় রাখা বাসি ফুলের মতো, তার বয়স কি 18 নাকি 28 আমি ঠাহর করতে পারলাম না। এটা কেন বলছিল লেখক? তার চেহারায় একটা মলিনতা চলে এসেছিল। সে কর্মনিপুণ সেবাব্রতী ছিল, যে এই যে অসুস্থ মৃত্যুঞ্জয়ের সেবারত এই বিলাসীর কথা বলা হয়েছে, যে বিলাসী রাতের পর রাত জেগে সেবা শুশ্রূষা করতেছে। এই যে তোমাদের জন্য আমার লাস্ট 4-5 রাত ধরে যেমনটা আমি করতেছি। দুষ্টামি করলাম, দেখো। তাহলে এইটা হচ্ছে ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো হয়ে গেছে। আমি 3 দিন ধরে বাসায় যাই না, অফিসে ঘুমাই, আর তোমাদের জন্য সারা রাত জেগে প্রায় 250 কি 300 পেজের স্লাইড বানাই, দেখো, 2 দিন ধরে। তাহলে এই নিরবিচ্ছিন্ন পরিশ্রমে বিলাসী যে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, এটাকেই বুঝিয়েছে। ওকে, চলো আমরা নেক্সটে যাই। অপরিচিতা গল্পে খুব দ্রুত যেতে হবে আমাকে, হ্যাঁ, কারণ ক্লাসটা আমাকে খুব দ্রুত শেষ করতে হবে। যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ, এই শেখন ফল দেখাবো না, এটা তোমরা নিজেরা দেখবা। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? 22 না 23? বলো তো, এটা তোমরা সবাই কমেন্ট বক্সে লিখবা। অনুপমের সুন্দর চেহারা নিয়ে বিদ্রুপ করতেন কে? কে করতেন? কি বলতেন? শিমুল ফুল মাকাল ফল, শিমুল ফুল মাকাল ফল, এইটা বলতেন, তাই না? কেন বলতো বলো তো? আমার একটা ইমার্জেন্সি মেসেজ, আমি জাস্ট কয়েক সেকেন্ডে আমি একটু এটা দেখতেছি। তারপরে হচ্ছে ওকে, শোনো, আমি না তোমাদেরকে একটা কনফিউশন একটু ক্লিয়ার করে দিই। ওকে, দেখো, কনফিউশনটা হলো, ভাইয়া বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? আচ্ছা, পুরো টেক্সট বুকের কোনো জায়গায় কি লেখা আছে বিয়ের সময় অনুপমের বয়স 22 বছর ছিল বা 23 বছর ছিল? নাই। কি লেখা আছে? টেক্সট বুকে লেখা আছে, তখন আমার বয়স ছিল 23, এখন আমার বয়স 27। আচ্ছা, এই তখনটা দিয়ে কি বিয়ের সময়কে বুঝিয়েছে, নাকি ট্রেনে দেখা হওয়ার সময়কে বুঝিয়েছে? ট্রেনে তো দেখা হয়েছিল 1 বছর পর, তাই না? এইটাও কিন্তু উল্লেখ নাই যে তখন আমার বয়স ছিল 23, এখন 27। এই তখনটা কি ট্রেনেরটা না বিয়েরটা, এইটা বলা নাই। এই জন্য আমরা 23টাকেই ধরবো। ওকে, যেহেতু বইয়ে এটা ক্লিয়ার করা নেই, টেক্সট বুকেই নাই। অনুপমের সুন্দর চেহারা কি বলতো? বলতো শিমুল ফল মাকাল ফল।
শিমুল ফুল মাকাল ফল, কারণ শিমুল ফুল এটাতে পূজা করা যায় না, সিজনাল ফুল, আর মাকাল ফল এটা দেখতে সুন্দর, এটা দিয়ে খাওয়া যায় না। কাকে মাকাল ফল বলে বিদ্রুপ করতে? অনুপমকে। অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি। কল্যাণীর বাবার পেশা কি ছিল? ডাক্তারি। অনুপমের বাবা প্রথম অবসর পান কিভাবে? মৃত্যুর মাধ্যমে। অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন? গরিব ঘরের মেয়ে ছিলেন। অনুপমের মামার জীবনের একমাত্র লক্ষ্য কি ছিল? তিনি কারো কাছে ঠকবেন না। অনুপমের মামার জীবনের একমাত্র লক্ষ্য কি? তিনি কারো কাছে ঠকবেন না। শম্ভুনাথ সেনের মেয়ের গহনাগুলো কোন আমলের ছিল? তার পিতা মহিদের আমলের ছিল। শম্ভুনাথ শেখরার হাতে কি পরীক্ষা করতে দিয়েছিলেন? এক জোড়া ইয়ারিং পরীক্ষা করতে দিয়েছিলেন, যেইটা দিয়ে হচ্ছে আমাদের বিনু দাদা আশীর্বাদ করতে গিয়েছিল কল্যাণীকে, এবং সেটা পরীক্ষা করে দেখে এটা বিলাতি মাল। লজ্জা পেয়ে গিয়েছিল দুষ্ট মামাটা। দেখো এরপরে অপরিচিত গল্পে কল্যাণীকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? এক জোড়া ইয়ারিং দিয়ে। মামা অনুপমকে কোথায় গিয়ে বসতে বললেন? বললো তুমি আসরে গিয়ে বসো, তাই না? সবাই গিয়ে বসো, মানে বিয়ের সভা যেখানে বর বসে, সবাই গিয়ে বসতে বলে। ঠাট্টার সম্পর্ককে কে স্থায়ী করতে চায়নি? ঠাট্টার সম্পর্ক কি স্থায়ী করতে চায়নি? শম্ভুনাথ সেন। মামা বললো ঠাট্টা করতেছেন নাকি, খেয়ে দে চলে যাবো, গাড়ি রেখে দেবেন। বলে না না না, ঠাট্টা তো আপনিই করতেছেন, আমার মেয়ের গহনা আমি চুরি করব, এমন ধারণা যারা করে তাদের হাতে আমি আমার কন্যাকে তুলে দিতে পারি না। তো এই ঠাট্টার সম্পর্কটা আমি আর স্থায়ী করতে চাই না, আপনি ঠাট্টা করতেছেন, আমি স্থায়ী করবো না। অনুপমকে পণ্ডিত মশাইরা বিদ্রুপ করতেন কেন? কেন আবার বিদ্রুপ করতেন? আমি আর পড়বো না, এটা আমি মুখে বলে দিই। কারণ অনুপম মানে গুণহীন ছিল, গুণহীন ছিল। এটা তোমরা বুঝে দিবা যে শিমুল ফুল হচ্ছে এইটা দেখতে অনেক সুন্দর, কিন্তু এটা বাৎসরিক ফুল, বছরে একবার ফোটে, রেগুলার ফোটে না। এই জন্য এইটা দিয়ে পূজা করা যায় না, এই জন্য এটা হচ্ছে গুণহীন। একইভাবে মাকাল ফল দেখতে সুন্দর বাইরে থেকে, ভিতরে আঁশযুক্ত, দুর্গন্ধ, খাওয়া যায় না। তো অনুপম ছিল গুণহীন, মায়ের কোলে কোলে মানুষ, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এই জন্য এই ভদ্রলোককে বিদ্রুপ করতেন। শেষ পর্যন্ত অনুপমের বয়স পুরোপুরি হইল না কেন? ওই যে শিশুকাল থেকে মায়ের কোলে কোলে বড় হয়েছে, এই জন্য আর শেষ পর্যন্ত নিজের জীবনের কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এর প্রকৃত অভিভাবকের মামা। আরে তুই বিয়ে করবি, তো তোর বিয়ের, তোর বইয়ের গলা থেকে গয়না খুলে নিয়ে পরীক্ষা করতেছ, তুই এখানে একটা কথা বলতে পারবি না? বলে নাই। তোর তো শেষ পর্যন্ত বয়স হয় নাই, ওই এখনো মায়ের কোলে কোলে বড় হয়েছে। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, উক্তিটি ব্যাখ্যা করো। দেখো এটা হচ্ছে ব্যঙ্গ করে ব্যাখ্যা করছে। কার্তিকীয় আছে না, কার্তিকীয়। অন্নপূর্ণাকে জানো? অন্নপূর্ণা হচ্ছে দেবী দুর্গা। দেবী দুর্গা, এটা কিন্তু এমসিকিউ আসে, কতেও আসতে পারে, যে অন্নপূর্ণা কে। এই প্রশ্নোক্ত উক্তিটি হচ্ছে দেবতা কার্তিকের সঙ্গে অনুপমের তুলনা করেছে, যে দেবী দুর্গার কোলে দেব সেনাপতি কার্তিক অপূর্ব শোভায়। আচ্ছা, দেবী দুর্গার দুই পুত্র অগ্রজ গণেশ এবং অনুজ হলো কার্তিক। দুর্গার কোলে দেব সেনাপতি কার্তিক অপূর্ব শোভায় ভাস্কর। বড় হয়েও অনুপম কার্তিকের মতো মায়ের কাছাকাছি থেকে মাতৃ আজ্ঞা পালনে ব্যস্ত থাকতো। যাই হোক, বাকিটুকু তোমরা লিখে দিবা। এরপর আসো, কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎ পাত্র। কেন স্বীকার করবেন? আমি তো তামাক খাই না, আমি মায়ের আদেশ মেনে চলি। আমি কি করি? আমি হলো অন্তপুরের আদেশ মানিয়া চলি। মানে বউয়ের আদর্শ স্বামী হবে, বউ যা বলবে তাই করবে, বউ বলবে ওঠো উঠবে, বসো বসবে, আর আমি তো মায়ের আদেশ মেনে চলি। এই অন্তপুরের আদেশ মানিয়া চলিবার মতো করিয়াই আমি বাড়িয়া উঠিয়াছি, আমি বড় হইয়াছি। এই এবং আমি তামাকও খাই না, আমার কোনো ঝঞ্ঝাট নাই, কোনো ঝামেলা নাই। আমার মতো ছেলেকে কন্যার পিতা মাত্রই সৎপাত্র হিসেবে স্বীকার করিবেন। এটা কার কথা? আমার না, এটা হলো অনুপমের কথা। হ্যাঁ, হরিশ কিভাবে অনুপমের মন উতলা করে দিয়েছিল। বলেছিল বন্ধু, আহা, কি বলেছিল? কানপুরে কাজ করে, শেষে কি বললো দেখো দেখো দেখো, এখানে আমি লিখি নাই ওটা, না? আচ্ছা, এখানে শর্ট করা আছে। হরিশ বলেছিল বন্ধু, তোমার জন্য কানপুরে একটা জোস মেয়ে দেখেছি, তুমি মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, মানে সেই দেখতে। অনুপম শুনে এর মনের ভিতরে উতলে গেল, ওয়াও, না জানি আমার সেই স্বপ্নের রাজকুমারী কেমন হবে। যাই হোক, এগুলো নিয়ে ভাবতেছিল। এইটা হচ্ছে হরিশ এসে, হরিশের সরস রচনার গুণ ছিল, সে সবকিছুকে মাতিয়ে রাখতে পারতো। সে এসে অনুপমের মনকে উতলা করে দিল। আমার পথে চলে যাও। আমার পথ থেকে হলো আমি সত্তাকে জানা। আচ্ছা, এইগুলো কিছু ইনফরমেশন দিয়েছি, বিভিন্ন বোর্ডে এই ইনফরমেশন গুলো এসেছে। তোমরা হচ্ছে এইটা একটু ভালো করে দেখে নিবা, ওকে? আমি তারপরে বলে দিচ্ছি। আমি সত্তাকে জানা ও আত্মবিশ্বাসের গুরুত্ব, এইটা খতে আসে। তোমার হচ্ছে দাস মনোবৃত্তি ত্যাগ করে আত্মনির্ভরশীল হওয়ার প্রেরণা, সত্যকে জীবনের চালিকা শক্তি হিসাবে গ্রহণের তাৎপর্য, এটা শিখন ফল। বাট এগুলো হচ্ছে আসে তোমার খতে বা গতে আসতে পারে। কপটতা পরিহার করে ভুলের মধ্য দিয়ে সত্যকে জানতে হবে। আচ্ছা, আমি একটা এমসিকিউ সলভ করে দিই। আমি না তোমাদেরকে আগের ক্লাসে পড়িয়েছিলাম, এমসিকিউ এর ক্লাসে, যে কিভাবে
ভুলের মধ্য থেকে শিক্ষা অর্জন করা যায়, বা এরকম একটা এমসিকিউ ছিল। সেটা হবে কি, সত্যকে স্বীকার করার মাধ্যমে, না ভুল স্বীকার করার মাধ্যমে, ভুল স্বীকার করার মাধ্যমে রাইট অ্যান্সার হবে। ওখানে আমি বলেছিলাম যে ভুল থেকে শিক্ষা নিয়ে, ভুল থেকে শিক্ষা নিয়ে এটা হবে না, রাইট অ্যান্সারটা কি হবে, ভুল স্বীকার করার মাধ্যমে কি করতে হবে, ওই অ্যান্সারটা হবে। আমার পর থেকে একটা এমসিকিউ এরকম একটু কনফিউশন ছিল, এটা সলভ করে দিলাম। কপটতা পরিহার করে ভুলের মধ্য দিয়ে সত্যকে জানতে হবে, জরাজীর্ণতাকে পিছনে ফেলে প্রগতির পথে নতুনের আবাহনে তাৎপর্য এবং মানব মুক্তি অর্জনের লক্ষ্যে ঐক্য এবং সম্প্রীতির গুরুত্ব, এটা ব্যাখ্যা করতে হবে। সবচেয়ে বড় দাসত্বটা কি, এটা ক নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় দাসত্ব হলো পরাবলম্বন করা। অবিনয় নিশ্চয় থাকে কোথায়, স্পষ্ট কথা বলা একটি নিশ্চয় একটি অবিনয় থাকে। মিথ্যা বিনয়ের চেয়ে ভালো কোনটি, অহংকার অনেক ভালো। কোন ধর্ম সবচেয়ে বড় ধর্ম, এটা হলো মানব ধর্ম, মানুষ ধর্ম। ঐক্যের মূল শক্তি কোনটি, ঐক্যের মূল শক্তি হলো সম্প্রীতি। এবং আমার পথ প্রবন্ধ অনুসারে কবির কর্ণধার কে, কবি নিজেই। লেখককে পথ দেখাবে তার সত্য, আমাকে পথ দেখাবে আমার সত্য। ওকে, যাত্রা শুরুর আগে লেখক সালাম এবং নমস্কার জানিয়েছেন সত্যকে। কাকে নমস্কার জানিয়েছেন, সত্যকে। ভুলের মাধ্যমে আমরা কি পেতে পারি, ভুলের মাধ্যমে আমরা সত্যকে পেতে পারি। যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে, মিথ্যার ভয়কে জয় করতে প্রয়োজন নিজেকে চেনা। সবচেয়ে বড় দাসত্ব হলো পরাবলম্বন হওয়া, অন্যের প্রতি নির্ভর হওয়া। আমার প্রবন্ধে পরিহার করতে বলা হয়েছে ভণ্ডামিকে। বলছে মিথ্যা, ভুল করা ভালো, ভণ্ডামির চেয়ে ভুল করা কিন্তু ভালো। কারণ ভুল করবা তুমি অনিচ্ছাকৃতভাবে, কিন্তু ভণ্ডামি করবা জেনে বুঝে যখন ভুল করো সেটাকে বলে ভণ্ডামি। আচ্ছা, প্রাবন্ধিক আমার পথ বলতে বুঝিয়েছেন সত্যের পথকে। বলছে এই আমার পথ মানে কি, আমার পথ হলো সত্যের পথ। এবং প্রাবন্ধিকের মতে ভুল করার চেয়েও নিকৃষ্ট কাজ, এই যে ভুল করার চেয়েও নিকৃষ্ট কাজ কি, ভণ্ডামি করা। এবং মানুষের সঙ্গে মানুষের প্রাণের মিলন ঘটে হচ্ছে মানব ধর্ম পালনের মাধ্যমে। এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমার পথ প্রবন্ধে মহাপুরুষের কথা আছে, মহাত্মা গান্ধী। তারপরে এই আমার পথ প্রবন্ধের মূল বিষয় হলো আত্মসত্যকে অর্জন করতে হবে। ভারতীয়দের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে চেয়েছিলেন গান্ধীজি। প্রাণ প্রাচুর্যের উৎস বিন্দু হলো সত্যের উপলব্ধি করা। অতিরিক্ত বিনয় মানুষকে ছোট করে ফেলে এবং আমাদের নিষ্ক্রিয় করে দেয় পরাবলম্বন। লেখক ভুল করতে রাজি হলেও রাজি নন ভণ্ডামি করতে। উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব সম্প্রীতির মাধ্যমে। এখানে মানব ধর্মকে সবচেয়ে বড় ধর্ম বলা হয় কেন, কেন বলা হয়েছে, কারণ মানুষত্ব বোধই হলো সবচেয়ে বড় ধর্ম। তোমার ভিতরে যদি এই মানব ধর্ম জাগ্রত হয় তাহলে সম্প্রীতি গড়ে উঠবে। সম্প্রীতি মানে কি, এই যে ভিন্ন ভিন্ন জাত, ভিন্ন ভিন্ন ধর্ম, আরে তুমি মুসলিম হতে পারো, আমি হিন্দু হতে পারি, আমি খ্রিস্টান হতে পারি, আমি ভালো মুসলিম হতে পারি, আমি অনেক বেশি প্র্যাকটিসিং মুসলিম হতে পারি, একজন কম প্র্যাকটিসিং মুসলিম। ব্যবধান থাকতে পারে ধর্ম বিশ্বাসে, বাট অ্যাজ এ হিউম্যান বিং আমরা এক ছাদের নিচে বসবাস করি, এক আকাশের নিচে বসবাস করি, এক সমাজে বসবাস করি, এক আলো বাতাসে বসবাস করি। আমাদের ভিতরে যে প্রাণের মিলন, মানব ধর্মের সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো, এটা হলো সবচেয়ে বড় বিষয়। এটা এখানে বুঝিয়েছে যে মানুষের মানুষ পরিচয়টাই সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এটাই হলো কি মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম। এটা জাগ্রত হলেই পৃথিবীতে সবকিছু, সকল হানাহানি সব বিনষ্ট হয়ে যাবে। কেউ যদি, ইসরায়েলিরা যদি নিজেদের ইহুদি হিসেবে সুপ্রিম দাবি না করে, বা অন্য কোনো ধর্ম যারা, এই যে হানাহানিগুলো অধিকাংশগুলো এগুলোর জন্য হয়। আমার পথ দেখাবে আমার সত্য, এটা একটু তোমরা ব্যাখ্যা করো। এটা হচ্ছে যে আমার স্বীয় সত্তার অন্তর্গত এই যে ঐশ্বরিক যে শক্তি, এটি হলো মানুষকে। আচ্ছা, আমার অনেক বেশি কল আসতেছে ফ্যামিলি থেকে, আমি জানি না কি হয়েছে, একটু রিসিভ করি তো। ওয়ালাইকুম আসসালাম, আমি লাইভ ক্লাসে, কোনো ইস্যু? ওকে, দেখো স্বীয় সত্তার অন্তর্গত যে ঐশ্বরিক শক্তি, এটি হলো মানুষকে সকল আবিলতা থেকে মুক্ত করে সত্য, সুন্দর এবং কল্যাণের দিকে ধাপিত করে। এমন ধারণা থেকে লেখক আলোচ্য উক্তিটি করেছেন। আচ্ছা, এখানে না অনেকগুলো কথা বলা আছে, আমি একটু আমার নিজের মতো করে একটা কথা বলে দিই। সেটা হলো, আমি পার্সোনালি কি বুঝি, আমার নিজের থটটা বলি, বইয়ের ভাষায় না। সেটা হলো প্রত্যেকের ভিতরে একটা ঐশ্বরিক শক্তি আছে। এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ঐশ্বরিক শক্তি থাকে। এটা দেখা যায় না, বাট তোমার ভিতরেও আছে। তুমি মাঝে মাঝে দেখবা যে তুমি একটা পাপ করতেছো, অন্যায় করতেছো, তোমার ভিতরের কোনো একটা অদৃশ্য শক্তি তোমার বাধা দেয়। নো নো নোমান, এটা করা যাবে না বাবা, এটা করিস না প্লিজ। আমরা এটাকে এক এক ভাবে বলি। কেউ বলি এটার নাম বিবেক,
কেউ বলি এটা হচ্ছে স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি একটা সাহায্য, কেউ বলে এটা হচ্ছে নবস, আমরা বিভিন্ন নামে এইটাকে বলি। বাট প্রত্যেকের ভিতরে এটা থাকে। এইটা হলো আমার সত্যি, আমার সত্য এটাই। আমি পার্সোনালি এটাকে সত্য মনে করি, যেটাকে আমরা বিবেকবোধ বলি। যে আমার মন চাচ্ছে এই একটা পাপ করতে, আমার খুব ভালো লাগতেছে, আমি একটা পাপ করতে চাই, বাট ওই পাপটা করতে আমার মনের ভিতরে আরেকটা অংশ বলে না না এটা করিস না, এটা করিস না। এটাই হলো আমার সত্য, সে আমার পথ দেখাবে আমার সত্য। বিষয়টা বুঝতে পারছো না? এই যে এটা একটুখানি তোমরা দেখবা, ভালো করে রিডিং করবা। আমি আর রিডিং করলাম না, অনেক টাইম লেগে যাবে। কবি নিজেকে অভিশাপ রথের সারথি অভিহিত করেছেন কেন? যে এই যে সমাজের অনিয়মকে ভেঙে ফেলতে কবির যে অবস্থান, তার প্রেক্ষিতে তিনি নিজেকে অভিশাপ রথের সারথি বলেছেন। সমাজের যে প্রচলিত যে পুরাতন যে নিয়মকে ভেঙে নতুনকে প্রতিষ্ঠা করা খুব সহজ নয়। এতে প্রতিনিয়ত সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয়, নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এসব জেনেও কবি তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সকল অন্যায়, অবিচার আর অনিয়মের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন। তাই তিনি নিজেকে অভিশাপ রথের সারথি বলে অভিহিত করেছেন। মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। কেন? কারণ হলো নিজের সত্যকে অস্বীকার করে অতিরিক্ত বিনয় প্রদর্শন, এটা হচ্ছে একটি কি বিনয়? মিয়েলি বিনয় বা মিথ্যা বিনয়। এটা মিথ্যা বিনয় হবে, এটা মিয়েলি বিনয় না, এটা মিথ্যা বিনয় হবে। আমি টাইপিং মিস্টেক হয়েছে, প্লিজ কেউ মাইন্ড করবে না। এটা মিয়েলি বিনয় না, মিথ্যা বিনয়। মিয়েলি বিনয় খারাপ কি হবে? মিয়েলি বিনয় তো ভালো, আমাদের মায়েদের, আমাদের বোনদের যে বিনয়। আচ্ছা যাই হোক, তার থেকে আত্মবিশ্বাস এবং সততার বলিষ্ঠ স্বীকৃতি প্রদর্শন করে পৌরুষকে জাহির করা, যাকে বলা যেতে পারে অহংকারের পৌরুষ, তা অনেক ভালো। আচ্ছা, এটা কি মিয়েলি বিনয় হবে? আমার মনে হচ্ছে এটা, আচ্ছা এটা মিয়েলি বিনয় দিও তোমরা। ওকে, যদি কোশ্চেনে থাকে মিয়েলি বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ ভালো, কিন্তু কোশ্চেনে যদি থাকে মিথ্যা বিনয়ের চেয়ে, তাহলে কিন্তু এখানে মিথ্যা ইউজ করবা। বুঝতেছো কিনা? এইটাকেই হুবহু তোমরা কপি করে ফেলতে পারো। মিথ্যা বিনয়ের চেয়ে দুর্বলতার নামান্তর, তার চেয়ে মানে তুমি শুধু একজন রং কাজ করে যাচ্ছে, তারা বলতেছে না না ঠিক আছে, চমৎকার, ভালো, আপনি রাইট ওয়েতে আছেন, এইটা বলার চেয়ে তুমি অহংকার করাটাও ভালো। মানে কারোর কাছে মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার করাটাও ভালো। এরপরে দেখো কাজী নজরুল ইসলামের মতে দেশের দীর্ঘদিনের পরাধীনতার কারণ কি? কারণ আমরা আত্মনির্ভরশীল না, আমরা পরাবলম্বন করে চলি। আমরা মনে করি না না এটা অন্যরা করে দেবে, আমাদের নিজেদের মুক্তির জন্য নিজেরা কাজ করি না। এটাই হলো আমাদের পরাধীনতার কারণ। মাসি পিসি গল্পটা থেকে একটু দ্রুত দেখে যাব। আচ্ছা, এটা হলো কিছু উক্তি আছে, উক্তিগুলো একটু দেখি। এই উক্তিগুলো তোমরা একটু দেখে নেবে, এটা আমি আর পড়তে চাচ্ছি না। উক্তিগুলো জ্ঞানমূলক প্রশ্নোত্তরগুলো আমি পড়ে দেব। মাসি পিসি গল্পের বৈচিত্র্যময় দিকটা কি? নারীর জীবিকা নির্বাহের জন্য কঠিন পরিশ্রম, সালতিতে করে তারা ব্যবসা করত, তারা বাজারে গিয়ে ক্রয় বিক্রয়ের কাজ করত, তাই না? সালতিতে করে। তো এই যে জীবিকা নির্বাহের কাজ করা নারীদের, পুরো বাংলা প্রথম পত্রের টেক্সট বুকে একটা মাত্র গল্প আছে যেখানে নারীরা পরিশ্রম করতেছে, কাজ করতেছে জীবিকা নির্বাহের জন্য, আর কোনোটাতে করতেছে না। অপরিচিতাতে কি কল্যাণী কি কাজ করে? কাজ করে না, সে তো পরিবার চালানোর জন্য ইনকাম করে না। অথবা আমাদের যে হচ্ছে বিলাসী আছে, বিলাসী কি কাজ করে পরিবার? না, মৃত্যুঞ্জয় কাজ করে পরিবার চালায়। শুধুমাত্র আমাদের এই গল্পে, মাসি পিসি গল্পের আহ্লাদির জন্য, আহ্লাদিকে নিয়ে ভালো থাকার জন্য মাসি পিসিরা জীবিকা নির্বাহের জন্য কঠিন পরিশ্রম করে। মাসি পিসি গল্পের প্রশংসনীয় দিকটা কি? সেটা হলো দুইজন বিধবার দায়িত্বশীল এবং মানবিক জীবন যুদ্ধ, দুইজন বিধবার দায়িত্বশীল এবং মানবিক জীবন যুদ্ধ। মাসি পিসি গল্পের তাৎপর্যপূর্ণ দিক হলো নারীর বুদ্ধিদীপ্ত এবং সাহসী সংগ্রাম পরিচালনা। ও মাসি, ও গো পিসি, রাখো রাখো, খবর আছে, শুনে যাও। কথাটি বলল কে? কৈলেশ বলেছে। মাসি পিসি সালতির গতি ঠেকায় সামনের দিকে লগি পুঁতে। মাসি পিসি যখন সালতির গতি ঠেকায় তখন আহ্লাদি কি করে? ঘোমটা টেনে সিঁদুর পর্যন্ত। এরপরে দেখো যোগু আহ্লাদিকে নিতে আসলে মাসি পিসি যোগুকে কি খাইয়েছিল? ছাগল বেচে খাইয়েছিল। আরে বজ্জাত হোক আর যাই হোক, জামাই তো। অল্প কদিন আগে শ্বশুর বাড়িতে মারা গেছে কে? বুড়ো রহমানের মেয়ে, ছোট্ট মেয়ে, যে অনেক রোগা ছিল, আহ্লাদির চেয়েও কম বয়সের ছিল, স্বামীর বাড়ির নির্যাতনে মারা যায়। ছোট অবুঝ মেয়ে বলা হয়েছে বুড়ো রহমানের মেয়ে সম্পর্কে। বুড়ো রহমান তার মেয়ের মুখের ছাপ দেখতে পায় কার ভিতরে? আহ্লাদির ফ্যাকাশি মুখে। বুড়ো রহমানের মেয়ে ছিল অনেক বেশি রোগা, বুড়ো রহমানের মেয়ে ছিল অনেক বেশি রোগা। যোগু এবার মামলা করবে মাসি পিসির কাছ থেকে বউকে নেওয়ার জন্য। যোগু এবার কেন মামলা করবে? মাসি পিসির কাছ থেকে তার
বউকে নেওয়ার জন্য, এটা কৈলাস বলতেছিল। আচ্ছা, মাসি পিসি হাঁক শুরু করেছিল কেন? এটা হচ্ছে তোমার অনুধাবনমূলক প্রশ্ন উত্তরে আসো। কানাই ও তার দলকে ভড়কে দিতেই মাসি পিসির হাঁকডাক শুরু করেছিল। কানাই ও তার দলকে ভড়কে দিতেই মাসি পিসি হাঁকডাক শুরু করেছিল। আল্লাদিকে নিয়েই মাসি পিসির সংসার, তাকে তারা পরম মমতায় আগলে রাখে। একদিন রাতের বেলা কানাই ও তার সহযোগীরা মাসি পিসিকে কাছারি বাড়ি যেতে বললে মাসি পিসি তাদের উদ্দেশ্যে বুঝতে পারে নিজেদের রক্ষা করতে তারা কৌশলে কানাইয়ের লোকদের ভড়কে দিতে চায়, এ কারণেই তারা রাতের বেলা হাঁকডাক শুরু করেছিল। বুড়ো রহমান খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে আল্লাদির দিকে তাকাই কেন? ওই যে আল্লাদির ভিতরে তার নিজের মেয়ের চেহারা দেখা যায়। এবার তার মেয়ের কাহিনীটা দিয়ে দিবা। তার একটা মেয়ে ছিল, শ্বশুর বাড়িতে নির্যাতন করত, সে যাইতে চাইতো না শ্বশুর বাড়িতে, সে জোর করে পাঠিয়ে দিত। তারপরে সেই মেয়েটা রোগা ছিল, ছোট মেয়ে ছিল, অবুঝ মেয়ে ছিল, শ্বশুর বাড়ির নির্যাতনে মারা যায়। আল্লাদিকে দেখলে তার মেয়ের চেহারাটা ভেসে ওঠে, এই জন্য সে কি করে, বুড়ো রহমান ফাঁকে ফাঁকে আল্লাদের দিকে তাকাইতো। আচ্ছা, আমার সাথে এটা হয়। আমার ছোট ছোট 4টা ভাগ্নে আছে, 8 বছর, 8 বছর, হ্যাঁ 8 বছর, 6 বছর, 4.5 বছর, আর 3টা ভাগ্নে আছে। তো আমি বাচ্চা কাচ্চা দেখলে, রাস্তাঘাটে দেখলে আমার ভাগ্নেদের কথা মনে হয়ে যায়। তো বুড়ো রহমানের সেম হয়ে যেত, ওর মেয়ের কথা মনে হয়ে যেত। বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো, এই উক্তিটি ব্যাখ্যা করে। এটা হলো মাসি পিসি গল্পের আল্লাদির মাসি জামাই যোগুর প্রসঙ্গে কথাটি বলেছেন। তাহলে বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো উক্তিটি ব্যাখ্যা করে। এটা কার সম্পর্কে বলেছে? ও যা কিছু করুক, অপরাধ করুক, তারপরে তো জামাই, ও আসুক না আমাদের বাড়িতে, আগের বার ছাগল বেচে খাওয়াইছিলাম, এবারও খাওয়াবো, আদর যত্ন সহাগে রাখবো, হাজার হোক জামাই তো। আচ্ছা, তো এইখানে হচ্ছে জামাইয়ের প্রতি এই যে বাঙালি শাশুড়ি শ্রেণীর একটি স্নেহ পরায়ণ যে মনোভাব, সেটি প্রকাশ পেয়েছে। মানে ও আমাদের ছোট্ট আল্লাদিকে অনেক নির্যাতন করে, অনেক নির্যাতন করে, নো প্রবলেম, আমরা তাও মাইন্ড করবো না, ও তো জামাই আমাদের, ও আসুক, করে আমরা আদর যত্নেই রাখবো। নেক্সট কোশ্চেন, আল্লাদি স্বামীর ঘর ছেড়ে চলে যেতে হয় কেন? কারণ স্বামীর নির্যাতনে। আল্লাদির বিয়ে হয় নেশাখোর পাষাণ্ড যোগুর সাথে। যোগু কারণে অকারণে আল্লাদিকে মারে। নেশার টাকা জোগাড় না হলে আল্লাদিকে ঘরের খুঁটির সাথে বেঁধে অত্যাচার করে, লাথি চর ইচ্ছা মতো নির্যাতন করত, এবং যার জন্য স্বামীর ঘর ছেড়ে তাকে চলে আসতে হয়। এরপরে আসো ভাইয়া, নেক্সট কোশ্চেন, মাসি পিসির জমানো টাকা কেন খরচ হয়ে গিয়েছিল? দুর্ভিক্ষের সময় খাবার কিনতে গিয়ে মাসি পিসির জমানো টাকা, রূপোর টাকা, আধুলি, এগুলো সব খরচ হয়ে যায়। এটা লিখে ফেলবা যে মাসি পিসির আল্লাদির বাবার বাড়িতে আশ্রিতা, ওদিকে দেশে মনন্তর, মানে দুর্ভিক্ষ, যাই হোক, কোথাও কোনো কাজ নেই, খাবার নেই, সামর্থ্য নেই, তাই তারা তাদের জমানো টাকা দিয়ে কোনো রকম খাবার কিনে বেঁচেছে। আচ্ছা, সৃজনশীল একটা কোশ্চেন দেওয়া আছে, এটা লাগবে না, আমরা নেক্সটে চলে যাই। এটা অ্যান্সার দেওয়া আছে, তোমরা দেখে নিবা। রেইনকোট গল্পটি বিবৃত হয়েছে কিসের মাধ্যমে? ইলিয়াস আখতার জমান ইলিয়াসের জবানিতে। বৃষ্টি হচ্ছে ভোর রাত থেকে, বৃষ্টির মেয়াদ 3 দিন। রেডিও টেলিভিশনে হরদম কি বলতেছে? বলতেছে সিচুয়েশন ইজ নর্মাল, কোনো সমস্যা নাই। বৃষ্টির পানির কারণে স্যাটেলাইট বন্ধ হয়ে গেছে, স্যাটেলাইটে বৃষ্টির পানি ঢুকে নেট বন্ধ হয়ে গেছে, সিচুয়েশন ইজ নর্মাল। রেডিও টেলিভিশনে হরদম চলতেছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কে? ইসুফ সরকার, প্রেসিডেন্ট। তাহলে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কে? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। ওকে, কে? আইয়ুব খান না ইয়াহিয়া খান? এরপরে দেখো, ইয়াহিয়া খান না? আচ্ছা, কিছুদিন বাদে বাদে ভাষণ শোনা যায় কার? প্রেসিডেন্টের। নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কার জন্য? তার শ্যালক মিন্টুর জন্য। আসমা নুরুল হুদাকে সাথে নিতে বলে কি? মিন্টুর রেইনকোট। পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা আসমাকে মিন্টুর কথা জিজ্ঞেস করে মিন্টু চলে যাওয়ার 3 দিন পর। তোমাদের পরীক্ষার দিন 26শে জুন জিজ্ঞেস করে। এরপরে নুরুল হুদা যে বাড়িতে থাকে সে বাড়ির নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক সর্দার গোছের রাজাকারটাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর। সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট, পালং এসব চালান পাঠায় কে? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর। কলেজে হাজিরা দিতে হয় মাস্টারদের, কলেজের স্টাফদের ফিস ফিস করে কলিগরা। কলেজের স্টাফ রুমে কারা ফিস ফিস করে? অফিসের কলিগরা। কলিগদের ফিস ফিসে ছেলেদের গুলিতে মিলিটারির লাশ পড়েছে কয়জনের? 7 জনের। আচ্ছা, এবার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখো। রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্প কোথায় হয়? কলেজের জিমনেশিয়ামে। রেইনকোট গল্পে কোন শহরের পরিস্থিতি ফুটে উঠেছে? ঢাকা শহরের চিত্র ফুটে উঠেছে। কাকে দেখলে কলেজের সবাই তটস্থ থাকে? আমাদের ইসাক মিয়াকে দেখি, পিয়ন ইসাক মিয়া।
গল্পকথকের স্ত্রী কোন দিক থেকে গুলির আওয়াজ শুনতে পায়? মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। রেডিও টেলিভিশনে হরদম কি চলছে? সিচুয়েশন ইজ নর্মাল। লেকচারার নুরুল হুদা কার রেইনকোট পরেছিল? মিন্টুর রেইনকোট পরেছিল। এরপরে আসো, কার জন্য নুরুল হুদাকে তটস্থ থাকতে হয়? মিন্টুর জন্য। আমার ভাইটাকে ঢাকায় রাখলাম না, নিচের ফ্ল্যাটের ভদ্রলোকের এই কথা। ইস্টার্ন গানওয়ালা সেকরার দল নৌকা ভরে কি নিয়ে আসে? অস্ত্র নিয়ে আসে। আচ্ছা, এরপর হচ্ছে প্রিন্সিপাল কাকে তোয়াজ করে চলেন? প্রিন্সিপাল উর্দুর প্রফেসর আকবর সাজিদকে তোয়াজ করে চলেন। নুরুল হুদা কে ডেকে পাঠিয়েছিলেন? নুরুল হুদাকে প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছিলেন। এবং গুজবই হলো বাঙালির কাল, এ কথা কে বলেছেন? গুজবই হলো বাঙালির কাল, এই কথাটি বলেছেন প্রিন্সিপাল। কার মতে শহীদ মিনার পাকিস্তানের শরীরের কাটা? ডক্টর আফাজ আহমেদের মতে। প্রিন্সিপাল আফাজ আহমেদ বলছে যে সকল স্কুল কলেজের শহীদ মিনারগুলো ভেঙে ফেলেন। মুয়াজ্জিনকে কারা গুলি করে মারে? মুয়াজ্জিনকে পাকিস্তানি মিলিটারিরা গুলি করে মারে। নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার? নুরুল হুদা কেমিস্ট্রির লেকচারার, আমরা জানি। এরপরে দেখেন, নুরুল হুদার সাথে আর কাকে মিলিটারির জিপে তোলা হয়? আব্দুস সাত্তার মৃধাকে। আব্দুস সাত্তার মৃধা কোন বিষয়ের লেকচারার প্রফেসর ছিল বলেন তো? আপনি একটু লিখবেন কোন বিষয়ের শিক্ষক ছিলেন। আব্দুস সাত্তার মৃধা জিওগ্রাফির না? ওকে। কাদের ঠিকানা নুরুল হুদার জানা আছে? মিসক্রিয়েন্টদের ঠিকানা নুরুল হুদার জানা আছে। পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারিরা নুরুল হুদাকে কোথায় নিয়ে যায়? পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারিরা নুরুল হুদাকে অন্য একটি ঘরে নিয়ে যায়। দেশে একটা কলেজেও শহীদ মিনার অক্ষত নেই, এইটা একটু তোমরা ব্যাখ্যা করবা। এটা হচ্ছে, শহীদ মিনার হচ্ছে বাঙালি জাতির স্বাধিকার চেতনার উৎস, আমাদের চেতনার অংশ। কারণ 52 সালে আমরা যে পাকিস্তানিদের হারিয়ে দিছিলাম, সেটার একমাত্র স্মারক চিহ্ন হচ্ছে আমাদের এই শহীদ মিনার। তো এই সেনাবাহিনীরা কি করলো? সব স্কুল কলেজের শহীদ মিনার ভেঙে দিল। তোরা স্বাধীনতা চাস তো না, তোদের স্বাধীনতা ভেঙে দিচ্ছি। সব শহীদ মিনারকে ভেঙে দিয়ে আমাদের চেতনা, জাতীয় চেতনাতে, এই যে এটা ভাষা আন্দোলন নিয়ে তুমি কাহিনীটা উঠাই দিবা, সেম হয়ে যাবে। দেখো এরপরে, এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার্স। এই কথাটি দিয়ে কি নির্দেশ করে? আখতারুজ্জামান ইলিয়াসের এই যে রেইনকোট গডফ্রে, এটা হেনরি কিসেঞ্জার বলেছিল, তাই না? হেনরি কিসেঞ্জার, এই যে দেখো, হেনরি কিসেঞ্জার মার্কিন দৃষ্টিতে এটা নির্দেশ করে যে এইটা হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স। এই যে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, এইটা পাকিস্তানিদের নিজস্ব ব্যাপার। জাস্ট নামটা মনে রাখবা, বাকিটুকু বানায় লিখবা যে 71 সালে আমাদের বাঙালিদের উপর ভয়াবহ নির্যাতন করা হয়, বিভিন্ন গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। তো যখন এইটা নিয়ে বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা হয়, তখন মার্কিন এই কে, আমাদের এই ভদ্রলোকের নাম কি? হেনরি কিসেঞ্জার। মুক্তিযুদ্ধ সম্পর্কে হেনরি কিসেঞ্জার কি নির্দেশ করে? মানে মার্কিন দৃষ্টিভঙ্গিটা নির্দেশ করে যে এটাকে হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার এটাকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স হিসেবে দেখতেছে। নুরুল হুদাকে কেন 4বার বাড়ি পাল্টায়? কার জন্য? আবার মিন্টুর জন্য। আচ্ছা, এটা বানিয়ে লিখে দিবা, এই যে এটা লিখবা যে তার শ্যালক মিন্টু হচ্ছে মুক্তিযোদ্ধা, সে হচ্ছে মুক্তিযোদ্ধাদের সাথে তার আতাত আছে, এই জন্য নুরুল হুদাকে 4বার বাড়ি পাল্টাতে হয়। রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদার শরীরে তখনও তার ওম লেগে থাকার কারণ কি? এই রেইনকোটটা ছিল হচ্ছে দেশপ্রেমের প্রতীক, একটা ওম এর ভিতরে ছিল। এরপরে আসো ভাইয়া, এদিককার মানুষের চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র উক্তিটিতে কি বোঝানো হয়েছে? আখতারুজ্জামান ইলিয়াস রচিত এই রেইনকোট গল্প, এদিককার মানুষ চোখে শুধু নৌকা দেখে, এটা হচ্ছে এই নৌকা বোঝাই করে মুক্তিযোদ্ধারা অস্ত্র নিয়ে বিভিন্ন নিয়ে তারা যাতায়াত করতেছিল, এটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ওকে একটা সৃজনশীল দিয়েছি এবং সৃজনশীলটার অ্যান্সার সহ দেওয়া আছে। আমি এটা তোমরা স্লাইডে পেয়ে যাবা। আমি মানব কল্যাণে চলে যাই। আচ্ছা, মানব কল্যাণে হচ্ছে আমি কঠিন অংশগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিবা। এটা আমি আর দিলাম না, আমি ডিরেক্ট প্রশ্নে চলে গেলাম। আবুল ফজল কত সালে জন্মগ্রহণ করেন? 1903 সালে জন্মগ্রহণ করেন। কোন কথাটি মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে? মানব কল্যাণ কথাটি মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা সাধারণভাবে কি মনে করে থাকি? মানব কল্যাণ মনে করে থাকি। রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কি? রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব হলো জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তোলা। রাঙা প্রভাত কি ধরনের রচনা? রাঙা প্রভাত একটি উপন্যাস। আবুল ফজল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? আবুল ফজল 1983 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন? চট্টগ্রামে মৃত্যুবরণ করেন। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তার মামুলি অর্থে ব্যবহৃত হয়েছে। নিচের হাত মানে কি? নিচের হাত মানে হলো গ্রহীতা, বা যে মানুষ হাত পেতে গ্রহণ করে। উপরের হাত মানে কি? উপরের হাত মানে হলো দাতা, বা যে মানুষ হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়?
দীনতা প্রতিফলিত হয়। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? তার সর্ব অবয়বে, অবয়ব মানে হলো মুখ, এই যে তার সর্ব চেহারায়, এখানে হচ্ছে তার এই দীনতা প্রতিফলিত হয়। ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বভাবে যেভাবে প্রতিফলিত হয়, তার দৃশ্যকে লেখক কিভাবে বলেছেন? লেখক বলেছেন হচ্ছে বিভৎসভাবে প্রকাশিত হয়। মানে আপনি যখন কাউরে কিছু দান করবেন, সে তখন মানে অনেক নিচুভাবে মন খারাপ করে আপনার থেকে সেটা নেবে, একটা বিভৎস একটা অবস্থা তৈরি, কারণ সে আপনার কাছে ছোট হয়ে যাচ্ছে, আপনার থেকে দান নিচ্ছে। কোন দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, সেটা হলো কি মানুষত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক কি? এটা হলো রাষ্ট্র। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এখানে বেশ কিছু তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, এইটা তোমরা প্লিজ, আচ্ছা আমি এক বাক্যে করে বলে দেই। মানব কল্যাণ কথাটা আমরা সস্তা এবং মামুলি বানায় ফেলছি। কেমনে? আমরা মনে করি যে কাউকে ভিক্ষা দেওয়াটাই মানব কল্যাণ, কিন্তু এটা মানব কল্যাণ না। মানব কল্যাণ হতে হবে পরিকল্পিত। তুমি একজন মানুষকে স্বাবলম্বী করে দিবা, এটা পরিকল্পিত হতে হবে। কিন্তু তুমি যখন 10 জন মানুষকে, ওই যে আমি এমসিকিউ ক্লাসে বিস্তারিত এটা বলছিলাম, যে মানব কল্যাণকে আমরা সস্তা মামুলি বানিয়ে ফেলেছি। কিভাবে? আমরা সামান্য 2 টাকা দান করাকে, ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করি, কিন্তু এর মাধ্যমে, দান ভিক্ষার মাধ্যমে মানব সমাজের বড় ধরনের উন্নতি হয় না। পরিকল্পিতভাবে মানুষকে এগিয়ে যেতে, সমাজকে এগিয়ে যেতে কাজ করতে হবে। আচ্ছা, মানব কল্যাণ মানব অপমানে পরিণত হয়েছে কিভাবে? এই যে দেখো, এই যে বিভিন্ন রিলিফ দিচ্ছে, তারপরে যে রেড ক্রস কাজ করতেছে, সেবাধর্মী সংস্থারা মানুষকে এই যে বিভিন্নভাবে ভিক্ষা দিচ্ছে, তো এইটা তো মানব কল্যাণ না। মানব কল্যাণ হচ্ছে না, মানব জাতির কল্যাণ হচ্ছে না। এটা নির্দিষ্ট কিছু মানুষ যারা নিচ্ছে তারা কিন্তু ছোট হচ্ছে, তাই না? তো তুমি 100 জন মানুষকে জাকাতের লুঙ্গি দেওয়া, সেটা মানব কল্যাণ না, বরং ওই 100 জন মানুষকে জাকাতের লুঙ্গির যে টাকা, সেই টাকা দিয়ে একজনকে অটো রিক্সা কিনে দাও, একজন বিধবা বা একজন কর্মহীন নারীকে তুমি একটা সেলাই মেশিন কিনে দাও, এটা হবে মানব কল্যাণ। তাহলে মানব কল্যাণ হতে হবে পরিকল্পিত। দান করা, ভিক্ষা দেওয়াটা মানব কল্যাণ না। এর দান করা, ভিক্ষা করার মাধ্যমে মানব কল্যাণটা আজকে মানব অপমানে পরিণত হচ্ছে। কিভাবে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব বলে প্রাবন্ধিক মনে করেন? এই যে মুক্ত বুদ্ধির চর্চা করতে হবে এবং সুপরিকল্পিতভাবে কল্যাণময় পৃথিবী রচনা করতে হবে। মানব কল্যাণ প্রবন্ধে লেখক মানব কল্যাণের প্রকৃত তাৎপর্য উপস্থাপনের চেষ্টা করেছেন। তিনি প্রত্যক্ষ করেছেন অনেক দুস্থ মানুষ করুণাবশত দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করেন, কিন্তু লেখকের মতে এমন কাজ সংকীর্ণ মনোভাবের পরিচায়ক। কালে এভাবে কখনোই কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব নয়। এইভাবে মানুষের মাঝে শুধু ব্যবধানটা থেকেই যাবে। এরপর আছে, যে রাষ্ট্র হাত পাতা বা চাটুকারি থেকে প্রশ্রয় দেয়, সে রাষ্ট্রের পরিণত ব্যাখ্যা করো। সেই রাষ্ট্র হচ্ছে কোনো আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারবে না, এটাই বানায় লিখবা। যে নাগরিক হাত পাটা এবং চাটুকারি তাকে প্রিয় অভিভাবক সাথে আসি, এমন নাগরিক সৃষ্টি করবে, আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক তারা তৈরি করতে পারবে না। মূল ভাব চলে আসছে, এটাই লিখে দিবা। মনুষ্যত্বের অবমাননা বলতে কি বুঝেছে? এই যে দেখানো মামুলি যে বস্তুর দান, এটা হচ্ছে মনুষ্যত্বের অবমাননা। এই যে আমি 100 জনকে শাড়ি দিচ্ছি, 400 জনকে লুঙ্গি দিচ্ছি, আমি 200 জনকে ইফতার করাচ্ছি বিশাল করে, এর মাধ্যমে মনুষ্যত্বের অবমাননা হয়। পরিকল্পিত হতে হবে। আচ্ছা শেষ, এবার কবিতাগুলো নিয়ে খুব দ্রুত যাব আমি। কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টন কত নাম্বার বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন? কাজী নজরুল ইসলাম 49 নাম্বার বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন। 49 নাম্বার বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় কত সালে? 1920 সালের শুরুতে ভেঙে দেওয়া হয় বাঙালি পল্টন। এবং বিদ্রোহী কবিতাটি সর্বপ্রথম বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। কোন পত্রিকায়? বিজলি পত্রিকায়। অপরিচিতা, সবুজ পত্র। মাসি পিসি কোন পত্রিকায়? পূর্বাশা, তাই না? আচ্ছা, আরো কিছু আছে, বাকিগুলো তোমরা দিয়ে দিবা। কাজী নজরুল ইসলাম কত তারিখে? আচ্ছা, একটা কাজ করতে পারো তোমরা না, আমার এই চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা। আচ্ছা, এটা এইভাবে বলা আমার লজ্জা লাগে, যাই হোক। তোমরা অনেকে ক্লাস দেখো, সাবস্ক্রাইব করো না। আজকের ক্লাসের শুরুতে আমি এটাতে শুরু করছিলাম, অনেকে হয়তো বিরক্ত হয়েছো। এই চ্যানেল তো সাবস্ক্রাইব করে রাখবাই, কারণ ফিউচারে তোমরা চমৎকার কিছু গিফট পেতে যাচ্ছ এই ক্লাসের পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে। আরেকটা কাজ করবা, ফেসবুকে কিন্তু পেজ আছে আমার, তাই না? তো ওই পেজে কিন্তু আমরা কিন্তু হচ্ছে তোমার কি করে, আমাদের ফেসবুক পেজে আমরা বিভিন্ন ট্রিক্স শেয়ার করি। তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে ওই ট্রিক্স গুলো দেখে নিতে পারো। যেমন এই যে সবগুলো গল্প কবিতার নাম মনে রাখার ট্রিক্স, বা এই ভিডিওর সাথে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। তুমি আমার চ্যানেলের ভিতরে ঢুকলে দেখবা, অ্যাবাউটে যাবা, ডেসক্রিপশনে ফেসবুক পেজ পাবা, সহায়ক থেকে তুমি বা আমাদের পেজ থেকে তুমি এই রুলস গুলো দেখে নিতে পারবা। তুমি সার্চ দিতে পারো SAHAYAK সহায়ক, যেটা ইংরেজিতে হয়, বাংলায় সহায়ক। এখান থেকে তুমি পেয়ে যাবে, এগুলো দেখে নিতে পারো। কাজী নজরুল ইসলাম কত তারিখে মৃত্যুবরণ করেন? 1976 সালের 29 আগস্ট মৃত্যুবরণ করেন। কবি
নিজেকে কিসের অভিশাপ হিসেবে ঘোষণা করেন? পৃথিবীর অভিশাপ হিসেবে নিজেকে ঘোষণা করেন। কবি তার অন্য হাতে কি রয়েছে বলে কবিতায় উল্লেখ করেছেন? কবি বলেছেন তার এক হাতে রয়েছে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রয়েছেন রণতুর্য, অন্য হাতে রয়েছে রণতুর্য। কবি নিজেকে কিসের মহাহুঙ্কার বলে ঘোষণা করেছেন? কবি বলেছে আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। কবি কার ডমরু ত্রিশূল হিসেবে নিজেকে ঘোষণা করেছেন? কবি পিনাক পানির ডমরু ত্রিশূল হিসেবে নিজেকে ঘোষণা করেছেন। কবি নিজেকে কার শিষ্য বলেছেন? বিশ্বামিত্রের শিষ্য। বিদ্রোহী কবিতায় কবি কি দাহন করিবে? দাহন করিব বিশ্ব। আচ্ছা, কার বুকের ক্রন্দন শ্বাস? বিধবার বুকের ক্রন্দন শ্বাস বলেছেন। কাদের বঞ্চিত ব্যথা? পথবাসী গৃহহারা তাদের বঞ্চিত ব্যথা। কাদের মর্মবেদনা? অপমানিতের মর্মবেদনা। কার হাতের বাঁশুরি? শ্যামের হাতের বাঁশুরি। কার কুঠার হিসেবে ঘোষণা করেছেন? পরশুরামের কঠোর কুঠার। এই যে এটা ব্যাখ্যা দেওয়া আছে, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য, অবশ্যই কোনো না কোনো বোর্ডে এবছর পাবা কমন। সেইটা হলো এখানে কবির প্রেম এবং দ্রোহ প্রকাশ পেয়েছে। ঠিক আছে, এটা এখানে বিস্তারিত দেওয়া আছে, তোমরা এটা একটুখানি দেখে নিবা। শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদির, মানে আমার শির দেখে, আমার মাথা দেখে হিমালয় পর্বত মাথা নত করে। আমি এতটাই বীর, ব্রিটিশদের বিরুদ্ধে আমি এতটা সাহসী। এরপরে দেখো, কবি নিজেকে বেদুইন বলেছেন কেন? কারণ বেদুইনরা হচ্ছে মরুভূমিতে দুর্ধর্ষ একটা জাতি, খুব সাহসী। তারা মরুভূমিতে অনেক বেশি ডাকাতি করে নিজেদের জীবনযাপন করে। তারা ছিল দুর্ধর্ষ সাহসী যোদ্ধা। এই জন্য কবি নিজেকে সেরকম বেদুইনদের মতো হিসেবে তুলনা করেছেন। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। এখানে কবি নিজের সকল খারাপদের প্রতি, ব্রিটিশ উপনিবেশদের প্রতি এবং পৃথিবীতে থাকা সকল অত্যাচারী অনাচারীদের বিরুদ্ধে নিজেকে একজন বিধ্বংসী ভয়ঙ্কর রূপ হিসেবে প্রকাশ করেছে। এই যে দেখো, এই যে ব্রিটিশ, আমি যে বললাম উপনিবেশিক, এখানে আছে দেখো ভারতবর্ষে যে ব্রিটিশ বেনিয়া শাসক গোষ্ঠী, তাদের দোসরদের অবসরণ এবং ভেদ বৈষম্যের জাতকলে পিষ্ট দেশবাসীকে তিনি মুক্ত করতে চান। এই জন্য কবি বলেছে আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। 18 বছর বয়স কবিতাটা না তোমরা মুখস্থ করে ফেলবা। এই একটা পড়া দেই ভাই, 18 বছরটা মুখস্থ করে ফেলাম, আমি মুখস্থ করে ফেলছিলাম, তোমরা মুখস্থ করে ফেলো। এইখানে আমি তোমাদের কি পড়াবো? প্রত্যেকটা কবিতার লাইন, যে পদাঘাতে কি ভাঙতে চায়? পাথর বাঁধা। এ বয়স কি জানে? রক্তদানের পুণ্য। এ বয়স কিভাবে চলে? বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এ বয়সে কানে আসে শত মন্ত্রণা। 18 বছর বয়স পথে প্রান্তরে ছোটাই তুফান। 18 বছর বয়স কাঁপে বেদনায় থর থর। 18 বছর বয়সে এ বয়সে উকি দেয় দুঃসাহস, উকি দেয়। 18 বছর বয়সে লক্ষ্য দীর্ঘশ্বাস হয় কি? কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। 18 বছর বয়সে অবিশ্রান্ত রূপে আসে কি? আঘাত। এরপরে 18 বছর বয়স কবিতার মর্মবাণী কি? বয়স সন্ধিকালের বৈশিষ্ট্য। 18 বছর বয়স কবিতার চরণ সংখ্যা কতটি? 32টি। 18 বছর বয়স কবিতাটি রচিত 6 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে। 18 বছর বয়স কবিতাটি অন্তর্ভুক্ত হয় ছাড়পত্র কাব্যগ্রন্থে। এ বয়স নতুন কিছু তো করে, এখানে ব্যক্ত হয়েছে তারুণ্যের যে সৃষ্টিকর্ম সেটি প্রকাশ হয়েছে। এরপরে দেখো, এইটা লাগবে না, এটা অ্যাডমিশনের জন্য লাগবে, তোমাদের এইচএসসির জন্য লাগবে না। যে 18 বছর শব্দটি কতবার আসছে? 9 বার আসছে, তাও দেখে রাখতে পারো। অল্প বয়সে কবি সুকান্ত ভট্টাচার্য একজন বামপন্থী কবি হিসাবে পরিচিত হন এবং 18 বছর বয়স কবিতাটিতে স্তবকের সংখ্যা 8টি। ওকে, আমি তোমাদেরকে আরো একটি সাজেশন দিয়েছি। এই চ্যানেলে তোমরা আমাদের গল্প কবিতার বিস্তারিত ক্লাস পাবা। এক ক্লাসে সকল গল্প একটা ক্লাস আছে, এক ক্লাসে সকল কবিতা একটা ক্লাস আছে, এক ক্লাসে নাটক উপন্যাসের একটা ক্লাস আছে। 3টা ম্যারাথন ক্লাস আমি তোমাদেরকে দেখতে রিকোয়েস্ট করব। ওইখানে আমি এটা নিয়ে বিস্তারিত বলেছি। প্রতিদান কবিতায় যাই আমরা। প্রতিদান কবিতাটাও সেম, মুখস্থ করে ফেলবা। যে আমার এই ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তারি লাগি। এই যে এইগুলো আর কি বলা, এই কবিতাগুলো তুমি মুখস্থ করে ফেলা। ধামধুম মুখস্থ করবে, 18 বছর বয়স থেকে মুখস্থ করার দরকার আছে। জসিমউদ্দিনের পিতার নাম কি? আনসার উদ্দিন মোল্লা। জসিমউদ্দিন কোন জেলায় জন্মগ্রহণ করেন? ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। জসিমউদ্দিন কোন কলেজ থেকে বিএ পাশ করেন? রাজেন্দ্র কলেজ থেকে বিএ পাশ করেন। কোন বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট ডিগ্রি প্রদান করেন? রবীন্দ্র ভারতী। জসিমউদ্দিন কত সালে মৃত্যুবরণ করেন? 1976 সালে মৃত্যুবরণ করেন। প্রতিদান কবিতার রচয়িতাকে? জসিমউদ্দিন। প্রতিদান কবিতায় স্তবক সংখ্যা কয়টি? 3টি। বালুচর কাব্যগ্রন্থ, এইটা খুব ইম্পর্টেন্ট। বালুচর কাব্যগ্রন্থটি জসিমউদ্দিনের লেখা। প্রতিদান কবিতায় কার ঘর ভাঙার কথা বলা হয়েছে? কবির ঘর ভাঙার কথা বলা হয়েছে। কবিকে যে পথের বিরাগী করেন, কবিতার কি করেন? কবি তার জন্য পথে পথে ঘোরেন। কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান? যে কবিকে পর করেছে, যে মোরে পর করেছে, আমি তার জন্য কি করে? পথে পথে ঘুরে বেড়াই। প্রতিদান কবিতা অনুসারে কে পথের বিরাগী? কবি পথের বিরাগী।
কবি কার মুখ নিরন্তন সাজান? যে কবির মুখে কবর বেঁধেছে কবি তার মুখ নিরন্তন সাজান। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ করি, এটা বলছে কবি। প্রতিদিন কবিতায় কোন ধরনের ফুলের কথা আছে? রঙিন ফুলের কথা আছে। প্রতিদিন কবিতায় কোথায় আঘাত করার কথা বলা হয়েছে? বুকে আঘাত করার কথা বলা হয়েছে। বান শব্দের অর্থ কি? বান শব্দের অর্থ হলো তীর বা স্বর। মালঞ্চ মানে কি? মালঞ্চ শব্দের অর্থ হলো ফুলের বাগান। বিরাগী শব্দের অর্থ উদাসীন। বাণী শব্দের অর্থ হলো ভাষণ বা ভাষা। রজনী শব্দের অর্থ হলো রাত। আচ্ছা, অনুধাবনমূলক কিছু প্রশ্ন দেওয়া আছে। আমারে ঘর ভাঙিয়েছে যে, আমি রাতি তার ঘর, আপন করিতে কাঁদে এবারে যে মনে করেছে পর। এইখানে হচ্ছে কবির সর্বংসহ মনোভাব প্রকাশ পেয়েছে। তাহলে এখানে কবির কি ভাব প্রকাশ পেয়েছে বলতো? সর্বংসহ মনোভাব প্রকাশ পেয়েছে। এখানে হচ্ছে কবির যে ঘর ভেঙেছে তার ঘর তিনি বেঁধে দেন। কবির যে ক্ষতি করে তার কবি উপকার করেন। এটা তোমরা নিজেরা সুন্দর করে নিজেদের ভাষায় বানিয়ে লিখবা, যে কবির যে ক্ষতি করে কবি তার উপকার করে। এখানে কবির মহত্ব, কবির উদারতা, কবির সর্বংসহ মনোভাব। কবির পথে পথে ঘুরে বেড়ানোর কারণ কি? কারণ কবিকে যে পর করেছে তাকে আপন করার জন্য কবি পথে পথে ঘুরে বেড়ায়, বানিয়ে লিখবা। এরপরে দীঘল রজনী তার তরে জাগে ঘুম যে হয়েছে মর, মানে কি? মানে যে আমার ঘুম নাই করে দিছে তার জন্য আমি সারা রাত জাগি। যে আমাকে এত ক্ষতি করে, এত শত্রুতা করে, যে আমাকে দূরে ঠেলে দেয়, তাকে আপন করে নেওয়ার জন্য আমি কাজ করি। যে আমার নিয়ে বিন্দুমাত্র ভাবে না, আমার ক্ষতি করার জন্য 24 ঘন্টা ঘুরে, আমি তার জন্য দোয়া করি, তার জন্য নামাজ পড়ি, কোরআন পড়ি। তো এটাকেই বুঝিয়েছে। তো এটাকে নিজেদের মতো করে বানায় লিখবা, নিজেদের ভাষায় বানায় লিখবা, যে দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হয়েছে মর। এখানে আলোচ্য বাক্যটিতে যে কবির ঘুম নষ্ট করেছে বা যার জন্য আর কি, যে এখানে লেখা আছে যে কবির ঘুম কেড়ে নিয়েছে, তার জন্য কবি জেগে থাকে। কবি কাকে বুক ভরা গান দেন? ব্যাখ্যা করো। তাহলে যে কবিরে বিষে ভরা বান দেন। বান মানে কি? বিষে ভরা বান মানে কটু কথাবার্তা বলে, ভয়ঙ্কর আঘাত করে। বান মানে হলো তীর বা স্বর। বলে না যে তোমার কথার আঘাতে আমার এই বুক আজ ঝাঁঝরা হয়ে গেছে। মানে কবিকে যে কথা দিয়ে বিষাক্ত কথা দিয়ে আঘাত করে, কবি তাকে মিষ্টি মিষ্টি কথা বলেন। কবি নিরন্তন কি সাজান? যার মুখ দিয়ে নিষ্ঠুর বাণী উচ্চারিত হয়, কবি তার মুখখানি নিরন্তন সাজান। আচ্ছা, এটাও বানায় লিখবা। এখানে একটা সৃজনশীল দেওয়া আছে, এটা নিজেদের মতো করে দেখে নিবা। এটা আমি আর সৃজনশীলটা পড়ালাম না, আমি তো এই পিডিএফ দিয়ে দেবো, নিজেরা পড়ে নিবা। আচ্ছা, হরিত উপত্যকা কি সবুজ দেশ? সবুজ, হরিত শব্দের অর্থ হলো সবুজ, সবুজ দেশ হবে। ফেব্রুয়ারি 1970 কবিতায় বর্ণমালাকে কিসের সাথে তুলনা করেছে? নক্ষত্রের মতো অবিনাশী, অবিরত বর্ণমালা। কি তসনস হচ্ছে? কমল বোস তসনস হচ্ছে। শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায়? নরসিংদীর পাহাড়তলি গ্রামে। শামসুর রহমানকে কি কবি বলা হয়? নাগরিক কবি বলা হয়। শামসুর রহমানকে প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক সোনার বাংলায় প্রকাশিত হয় প্রথম কবিতা। এবং শামসুর রহমানের হেঁটে যেতে যেতে কৃষ্ণচূড়া গুলোকে কবির কাছে কি মনে হয়? শহীদের ঝলকিত রক্তের বুদবুদ মনে হয়। সালাম আবার নামে রাজপথে, কেন নামে? 1969 রাজপথে নামে, আবার নামে। সালামের চোখে আজ কেমন ঢাকা? আলোচিত ঢাকা। কার রক্তে বাস্তবের বিশাল চত্বরে ফোটে ফুল? কার রক্তে? বীরের রক্তে। কবিতায় কার অশ্রুজলের কথা বলা হয়েছে? দক্ষিণী মাতার অশ্রুজলের কথা। প্রচেতনার বিপরীতে এ চেতনার বিপরীতে আছে, এ রঙের বিপরীতে আছে অন্য রং। আমাদের জীবনে কি আনে? সন্ত্রাস আনে। ওই যে এ রঙের বিপরীতে আছে অন্য রং, এই রংটা হচ্ছে কৃষ্ণচূড়া। এই রংটা কি? আমাদের 52 সালে যে শহীদরা রক্ত দিয়েছে, রাস্তায় রক্তে পড়ে আছে, উপরে কৃষ্ণচূড়া লাল রক্ত ফুল, লাল ফুল ফুটে আছে। এই যেটা একটা রং, এই রং আমাদের চেতনা রং। আমাদের চেতনার রং হলো কৃষ্ণচূড়া। আর এই রঙের বিপরীতে চন্ন রং, সেই রংটা কি আনে? সন্ত্রাস আনে। আচ্ছা, এখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। এইটা এখানে আমি অ্যান্সারটা দিয়েছি। সালাম দিয়ে 52 সালে আমাদের ভাষা শহীদ যে সালাম ছিলেন, তিনি যেইভাবে দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন, আজকে এই পূর্ব বাংলাটাও যেন সালামের মতোই এখানে হচ্ছে সালামের চেতনাকে বিস্তার করেছেন। বর্তমান বাংলাদেশের তৎকালীন পূর্ব বাংলার কথা বোঝানো হচ্ছে, যে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বাঙালিরা যে নানাভাবে যে নির্যাতিত, নিষ্পেষিত, শোষিত হয়ে এসেছে, আমাদের সেই সালামের মুখের মতোই আজকে পূর্ব বাংলার অবস্থা। সালাম যেভাবে 52তে জীবন দিয়েছিল। এরপরে ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের অশুভ আস্তানা বলতে কি বুঝিয়েছেন? ঘাতকের অশুভ আস্তানা বলতে হচ্ছে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশকে বোঝানো হয়েছে, যে পাকিস্তান শাসক গোষ্ঠী বর্তমান বাংলাদেশকে নানাভাবে শোষণ করেছিল। বিভিন্ন জায়গায় জায়গায়, কলেজে কলেজে তারা হচ্ছে তাদের ক্যাম্প তৈরি করত,
অশুভ আস্তানা করতো এবং সেখান থেকে তারা আমাদের নিরীহ বাংলাদেশিদেরকে নির্যাতন নিষ্পেষণ করত, এমনটাই বুঝিয়েছে। বাংলাদেশকে বুঝিয়েছে। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং কেন ভাইয়া? কারণ 1952 সালের ওই ঘটনার সাথে রিলেট করবা যে 21-এর যে এই যে কৃষ্ণচূড়া ফুল, এই কৃষ্ণচূড়া ফুলের রঙও লাল, আর আমার ভাইরা যে যে রক্ত দিয়েছে রাজপথে। তোমাদের একটা ছোট্ট কথা বলি, 1969 সাল, এই 24-এর বিপ্লব এর চেয়ে ছোট বলবো না আমি, কিন্তু কেন জানো না, খুবই দুঃখজনক ভাবে, তোমরা যারা আমার স্টুডেন্ট তোমরা এটা জেনে রাখো, আমি অনেক টিচারকে এই গল্পগুলো বলতে দেখি না। সেটা হলো বাংলাদেশের ইতিহাসে কত বড় একটা বিপ্লব ছিল 69 গণঅভ্যুত্থান, জানো? কিন্তু এরা না কেউ আলোচনা করে না। কেন আলোচনা করে না জানো? মানে 2400 হারায় যাবে এইভাবে, কারণ এটা ছিল মানুষের আন্দোলন। একক কোনো ব্যক্তি এই আন্দোলনে হাইলাইট ছিল না। 69-এর গণঅভ্যুত্থান কেন ফেব্রুয়ারি 69 বললো? 1969 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ইতিহাসে বড় বড় ঘটনা ঘটেছে। এই ফেব্রুয়ারি 1969-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা স্যার, প্রফেসর শামসুজ্জোহা, তখন দেশে গণঅভ্যুত্থান, সেনা শাসনের বিরুদ্ধে সকল ছাত্ররা, সব জনগণ রাস্তায় নেমে আসছে। সেনাবাহিনী গেছে ডিরেক্ট গুলি করতে ছাত্রদের। একটা অটোনোমাস, একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসন চলে, সেখানে তো পুলিশ ঢুকতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার সামনে চলে এসে বুক পেতে দিছে, বলছে আমার বিশ্ববিদ্যালয়ের কোন স্টুডেন্টের গায়ে, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রের গায়ে হাত দেওয়ার আগে আমাকে মেরে আমার লাশের উপর দিয়ে আমার ছাত্রের উপর আঘাত করতে হবে। পাকিস্তানি সৈনিকরা শামসুজ্জোহা স্যারের উপর গুলি করছে। এই ফেব্রুয়ারি মাসের কাহিনী বলতেছে 1969 সালে। তোমরা গুগলে সার্চ করবা যে 69 গণঅভ্যুত্থান অথবা ফেব্রুয়ারি 1969 সালের কাহিনী। এটা অনেক স্যারই বলে না, আমি নিজে অন্যান্য ক্লাসে বলি না, আমি আজকে বলতেছি তোমাদের যে 24-এর গণঅভ্যুত্থানের চেয়ে ওটা কম ছিল না। আমরা আমাদের যেই ছেলেটা মারা গেল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, একজন শহীদ হলো আমাদের ভাই, তো অথবা আমাদের মুগ্ধ পানি দিতে আমরা খুব ইমোশনাল, কারণ আমাদের এগুলো ভিডিও ফুটেজ আছে। শামসুজ্জোহা স্যারের বিষয়টা একটু কল্পনা করো, ফেব্রুয়ারি মাস 1969 সাল, ছাত্রদের গুলি করতে আসতেছে সেনাবাহিনী। সে বলছে এই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক আমি প্রক্টর, এই পুরো বিশ্ববিদ্যালয়ের এই হাজার হাজার শিক্ষার্থীর আমি অভিভাবক, আমার কোনো স্টুডেন্টের গায়ে হাত দেওয়া যাবে না, যদি কারো গায়ে হাত দিতে চাও আগে আমাকে গুলি করো, আমি বুক পেতে দিলাম, আমাকে মেরে আমার লাশের উপর দিয়ে গিয়ে আমাকে ছাত্রদের মারতে হবে। কিন্তু পাষণ্ড পাকিস্তানি সেনারা এই স্যারকে গুলি করছে, গুলি করে তার লাশের উপর দিয়ে গিয়ে তাদেরকে মারছে। জোহা স্যারের নামে মানে আমার শরীরের লোমগুলো দাঁড়ায় গেছে এই কাহিনীগুলো বলতে গিয়ে। একইভাবে ঢাকায় আসাদকে মারছে। এই যে আইয়ুব গেট ছিল, তোমরা যারা সংসদ ভবন থেকে এইদিকে আসো, কলাবাগানের দিকে আসো, এখন আসাদ গেট নামক একটা জায়গা আছে, এই আসাদ গেটের নাম ছিল আইয়ুব গেট। আসাদকেও মেরে ফেলছে, ছোট ছোট বাচ্চাকে মারছে এই ঢাকায়। 1969 সালে ফেব্রুয়ারির 18 তারিখ 20 তারিখের কাহিনী বলতেছি। তো 69 সালে ফেব্রুয়ারি মাসটা বাংলাদেশের ইতিহাসে গত 100 বছরের ভিতর সবচেয়ে নির্মম একটা বছর ছিল 1969 সাল। কিন্তু একক কোনো নেতা এখানে নাই, কোনো নেতার একক কোনো কৃতিত্ব নাই, এটা ছিল গণমানুষের আন্দোলন, গণমানুষের রক্ত দিছে, কোনো একটা দলের মানুষ রক্ত দেয় নাই। এই জন্য এইটা নিয়ে আমাদের বইয়ে কোনো লেখা নাই, আমাদের কোনো ক্লাসে কোনো টকশোতে 1969 সাল নিয়ে আলোচনা করে না। এটা আমার পার্সোনালি খুব লাগে। আমি যদি ইন ফিউচার কখনো কোনো জায়গায় আলোচনার সুযোগ পাই, আমি ফেব্রুয়ারি 1969 কাহিনীগুলো আমি হাইলাইট করতে চাই, যে এগুলো নিয়ে আলোচনা করা উচিত, যে 1969 সালটা 24 সালের চেয়ে ছোট ছিল না। এই যে কবিতাটা লিখছে আমরা অনেকে বুঝি না, তুমি ইন্টার পাস করে গেছো এখনো জানে না যে 1969 সালে ফেব্রুয়ারি মাসে আসলে কি ঘটছিল। টাইম লাইনটা দেখবা একদম প্রত্যেক দিন। এই যে আমরা 36 জুলাই নিয়ে আলোচনা করি না, 36 দিনে কি কি ঘটছে প্রত্যেক দিনের ইতিহাস আছে। ফেব্রুয়ারি 1969 সালের ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটা দিনের ঘটনা ঘটছে, যে 18 তারিখে স্যারকে মারলো, 20 তারিখে আসাদকে মারলো, বা 18 তারিখে আসাদকে, 20 তারিখে স্যার। এই যে এক এক দিন এক একটা ঘটনা ঘটতেছে। তখন তো ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, ভিডিও ফুটেজ ছিল না। 1969 সালের ফেব্রুয়ারি মাস আমাদের অনেক বড় একটা কি বলবো বিজয়। 1969 সালের ওই গণঅভ্যুত্থানের কারণে পাকিস্তানের প্রেসিডেন্ট তখন ক্ষমতা থেকে পদত্যাগ করলো। তারপরে আমাদের দেশ থেকে পরে তারা সেনাবাহিনীদেরকে রাস্তা থেকে গুটিয়ে নিতে বাধ্য হলো, রাউন্ড টেবিল বৈঠক করলো, বা মানে অনেকগুলো। আমাদের 71টা হয়েছে, 71টা হওয়ার পিছনে 69 সালের বিশাল বড় অবদান। তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, আমার ক্লাস দেখো, তোমরা এগুলো নিয়ে আলোচনা করবা ফিউচারে। তোমরা যেখানে সুযোগ পাবে এগুলো নিয়ে আলোচনা করবে, এগুলো নিয়ে পড়াশোনা করবা, কারণ কোনো ইতিহাসকে দাবিয়ে রাখবা না। 69-এ কোনো বিশেষ দলের কোনো বিশেষ নেতার অবদান নাই, এটার জন্য আমরা এটা নিয়ে আলোচনা করবো না। এখানে তো সাধারণ মানুষের কৃতিত্ব আছে। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং কেন? কারণ এই 21-এর কৃষ্ণচূড়া যে লাল কালার, আমাদের ভাইরা রক্ত দিয়েছে, এটাও লাল কালার।
আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, পথে হেঁটে যেতে যেতে মনে হয় ওরা ফুল নয়, ওরা ঝলকিত রক্তের বুদবুদ, কারণ আমার ভাইয়ের লাল রক্ত এই রাস্তায় ঝরেছিল। আমি ফুল দেখলে আমার ভাইয়ের কথা মনে হয়ে যায়। আবু সাইদ, আবু সাইদ মারা গিয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, বুক পেতে দিয়েছিল। সেম ভাবে আমাদের জোহা স্যারও বুক পেতে দিয়েছিল, বাট এটা নিয়ে আলোচনা হয় না। সৃজনশীল প্রশ্ন দিয়েছি, তোমরা এটা নিয়ে আলোচনা করবা। অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে এখানে, বেশ কয়েকটা আছে। সোনার তরী কবিতা থেকে, সোনার তরী কবিতা নিয়ে এত বেশি আলোচনা হয়েছে, আমি এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। সোনার তরী কবিতায় সোনার ধান প্রতীক দিয়ে কি বুঝিয়েছে? এটা হচ্ছে কর্ম বুঝিয়েছে, মানুষের কর্ম বুঝিয়েছে। এরপরে দেখা হলো ভাইয়া, ভরা নদী ক্ষুরধারা খড় পরশা পঙ্ক্তিতে কোন পরিস্থিতি প্রকাশিত হয়েছে? এখানে হচ্ছে আগ্রাসী রূপের আড়ালে মানব জীবনের বিরূপ পরিস্থিতি প্রকাশিত হয়েছে। প্রকৃতির মতো মানব জীবনেও নানা প্রতিকূলতা আসে, অন্য সময়ের শান্ত নদী বর্ষায় যেন ধ্বংসযজ্ঞের মতো উন্মুক্ত হয়ে ওঠে। মহাকালের স্রোতে ভাসিয়ে নিতে চাই সব, নদী এবং স্রোতের উদ্যমতা যেন মানব জীবনের এক প্রতিকূল বাস্তবতা। সোনার তরী কবিতাটিতে মেঘে ঢাকা গ্রামের চিত্রকল্পের ভিতর দিয়ে প্রকৃতির কোন রূপটি প্রকাশিত হয়েছে ব্যাখ্যা করো। সোনার তরী কবিতাটিতে মেঘে ঢাকা গ্রামের চিত্রকল্পের মধ্য দিয়ে বর্ষা প্রকৃতির রূপটি প্রকাশিত হয়েছে। মানে এখানে এই যে কাহিনী দেওয়া আছে ভাই, এটা আমি স্লাইড দিয়ে দেবো, তো আমি এখানে টাইম নিতে চাচ্ছি না। কবি মাঝিকে তরী কুলে ভিড়াতে অনুনয় করেন কেন? কারণ কবি চেয়েছেন যে তার এই যে শস্যগুলো, এই শস্যগুলো সেখানে দিয়ে দেবে, সেগুলো সে রক্ষা করতে চায়। এই যে আমরা এখানে কবি বলতে তো মানুষ, শিল্প স্রষ্টা মানুষ, মানুষ চায় তার সৃষ্টিকর্মগুলো পৃথিবীতে জীবন্ত হয়ে থাকুক, যুগ যুগ ধরে থাকুক। তো একইভাবে কবিও চেয়েছিলেন, সেই জন্য কবি এই মহাকালরূপী সমস্ত সৃষ্টিকর্ম মহাকালরূপী মাঝির সোনার নৌকার তুলে দিয়ে নিজের স্থান পেতে চান, কবির এই অনুনয়। আচ্ছা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা কথাটি বুঝিয়ে রাখো। কবি এখানে মূলত সমগ্র মানব জীবনের কৃতকর্মের কথা বোঝাতে চেয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ ব্যস্ত থাকে তার কর্মে। কৃষক যেমন গ্রীষ্ম বর্ষা শীত উপেক্ষা করে ফসল ফলিয়ে আনন্দ পায়, তেমনি কবিও তার সমগ্র জীবন ব্যয় করেছেন সাহিত্য রচনায়। কিন্তু জীবনের পরন্ত বেলায় এসে কৃষক তথা কবি উপলব্ধি করলেন সমস্ত কর্ম সারা হয়েছে, এবার শুধু অনিবার্য পরিবর্তনের দিকে অপেক্ষা। আচ্ছা, তাহারই পরে মনে, এই কবিতাটিতে হচ্ছে, এটা প্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935 সালে। তাহারই পরে মনে কবিতাটি অন্তর্ভুক্ত হয়েছে সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে। ঘটন রীতির দিক দিয়ে তাহারই পরে মনে কবিতাটি হচ্ছে সংলাপ নির্ভর একটি কবিতা। স্তবক বিন্যাস বন্দিশ, এটা হচ্ছে বৈচিত্র্য আছে তাহারই পরে মনে কবিতায়। তাহারই পরে মনে কবিতার মূল বিষয় হলো বিষণ্ণ যে মাধুর্য। নেহাল হোসেন মারা গেছে, সে তার স্বামীর জন্য তার ভালোবাসাকে মিস করে সে যে এতটা উদাসীন বিভাগী হয়ে আছে, এটা এখানে প্রকাশিত হয়েছে। তাহারই পরে মনে একটি বিচ্ছেদমূলক কবিতা, ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনা এই কবিতার মূল বিষয়। কবির নীরব থাকার কারণ হলো তার প্রিয় বিয়োগ হয়েছে, মানে তার স্বামী মারা গিয়েছে। কবি মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন শীত ঋতুকে। মাঘের সন্ন্যাসী মানে কি? শীত ঋতু। বসন্তের আগমনে কবির হৃদয়ে জেগে উঠেছে শীতের কথা। পুষ্পশূন্য দিগন্তের পথে চলিয়া গিয়েছে মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী চলে গেছে কিভাবে? রিক্ত হস্তে। কবির দৃষ্টিতে শীত প্রতিভাত হয়েছে মাঘের সন্ন্যাসী রূপে, চলে গেছে পুষ্পশূন্য দিগন্তের পথে। তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। এখানে হচ্ছে এগুলো হচ্ছে কবিতার গুরুত্বপূর্ণ লাইন, এগুলো আমি পড়াবো না ভাইয়া, আমি কিংবদন্তির কথা বলছি। এখানে চলে যাচ্ছি, চলো সরাসরি। ওকে, আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতাটি নেওয়া হয়েছে যে কাব্যগ্রন্থ থেকে, সে কাব্যগ্রন্থটার নামও কি? আমি কিংবদন্তির কথাই বলছি। কাব্যগ্রন্থের নাম কবিতা হলো আমি কিংবদন্তির কথা বলছি নামক কাব্যগ্রন্থ থেকে। আমি কিংবদন্তির কথা বলছি, কাব্যগ্রন্থের নাম কবিতা। ও গড, একটা তথ্য দুইবার চলে আসছে। আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটি হলো গদ্য ছন্দে রচিত। প্রচলিত কবিতার ছন্দের বাইরে গিয়ে এই যে প্রাকৃতিক তথা স্বাভাবিক ছন্দকে গদ্য ছন্দ বলে। আমি কিংবদন্তির কথা বলছি একটি দেশপ্রেমের কবিতা, ইতিহাস ঐতিহ্য সচেতনতা তৈরির কবিতা। কবিতাটির প্রেক্ষাপট হলো বাঙালি সংস্কৃতির সুদীর্ঘ যে ইতিহাস সেটি, এবং সংগ্রাম এবং মানবিক উদ্ভাসনের অনিন্দ অনুষঙ্গ। কবিতাটিতে একটি বিশেষ দিক হলো কবিতা এবং সত্যের অভেদ কল্পনা এবং কবিতার সঙ্গে মুক্তির আবেগকে একাত্ম করে তোলা। আচ্ছা, এই তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট। তার করতলে পলিমাটির সৌরভ ছিল। তাহলে কবির পূর্বপুরুষের করতলে কি ছিল? হাতের নিচে কি ছিল? পলিমাটির, মানে মাটির ঘ্রাণ ছিল, এরকম ছিল। এখন কারণ কি? কারণ হলো সে কৃষক ছিল, সে কৃষি কাজ করে খেত, মানে আমাদের পূর্বপুরুষরা কৃষি কাজ করে চলতো, এটাই বুঝিয়েছে। জিউ ভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। কবিতা মানে হলো যুদ্ধ, কবিতা মানে হলো বিদ্রোহ, কবিতা মানে হলো প্রতিবাদ, কবিতা মানে হলো আন্দোলন, কবিতার মানে সংগ্রাম। বুঝতেছো কবিতা মানে কি? তুমি তোমার সামনে একজন ভুল করতেছে, তুমি সত্য কথা বলে এটা ধরিয়ে দিবা, কোনো প্রকার চাটুকারিতার দর্কার নাই, এটাই কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।
কর্ষিত জমি মানে হচ্ছে লাঙল দেওয়া জমি, কর্ষণ মানে লাঙল দেওয়া। তাহলে তুমি যে যে লাঙল দিয়ে যে কাজ করতেছো, এই জমিটার যে ফল ফলাবা, এই ফল ফলাতে তোমার কত কষ্ট হচ্ছে না ফসল ফলাতে, এটা হলো তোমার কবিতা। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ড ধরে রাখতে পারে না। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। আচ্ছা ওয়েট, আমি না, তোমরা হচ্ছে শুধু এইচএসসির জন্য না, এইচএসসির জন্য তোমরা আরো অনেকগুলো ক্লাস পাবা আমার। এরপরে তোমরা হচ্ছে অ্যাডমিশনের জন্য যারা বি ইউনিট অথবা সি ইউনিটে বা এ ইউনিটেরও অনেকে আছো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তন পরীক্ষা দিতে চাও, তোমরা বাংলার জন্য চমৎকার কিছু সম্পূর্ণ ফ্রিতে গিফট পাবা আমার এই সহায়ক চ্যানেলে। হ্যাঁ, তো তোমরা হচ্ছে কি করতে পারো, আমার চ্যানেল থেকে ক্লাসগুলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের ফ্রেন্ডদেরকে সাজেস্ট করতে পারো, তোমাদের যারা জুনিয়র আছে 26 ব্যাচের, 26 ব্যাচ এবং 27 ব্যাচ তাদেরকে জানাতে পারো। তাদের জন্য আমি চমৎকার গিফট নিয়ে আসতেছি। আমাদের প্ল্যান আছে এই 30 তারিখের পর থেকে আমি আমার চ্যানেলের জন্য 26 ব্যাচের জন্য এবং তোমাদের অ্যাডমিশনের জন্য এবং বিসিএস এর জন্য যে ফাইলগুলো রেডি করে রাখছি এই ক্লাসগুলো আপলোড করা শুরু করব। এবং তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। আমি, তোমরা যারা শেষ পর্যন্ত আছো, আমি শুক্রবার থেকে, আজকে কি বার, আজকে হয়তো রবি সোমবার হবে বা আজকে মঙ্গলবার হবে হয়তো, এই লাস্ট 4-5টা দিন ভাই আমার ঘুম, আমি হয়তো 2.5-3 ঘন্টা ঘুমাচ্ছি আর পুরোটা সময় তোমরা বুঝতে পারো এতগুলো পেজ বানাইতে টাইপ করতে কি আমার জান যৌবন বের হয়ে যাচ্ছে ভাই। এই রাত ফজর পর্যন্ত কাজ করে অল্প একটু ঘুমিয়ে উঠে আবার কাজ করে, এই যে মাত্র ঢুকলাম, এখনো দুপুরের খাবার খাইনি আমি, এখন বাজে হচ্ছে অলমোস্ট 4:15টার মতো। আমি এই ক্লাসটা এখন একটুখানি রেকর্ডটা শেষ করে আপলোড করে তারপরে আমি দুপুরের খাবারটা খাবো। আর তোমরা হচ্ছে তোমাদের জন্য আমি কাজ করতেছি, আমি আমার সর্বোচ্চটুকু দিচ্ছি। ব্যাকরণে 100 মার্ক নিশ্চিত করার জন্য 2টো ক্লাস নেব। একটা ক্লাসে 70 মার্ক একদম কাভার করাই দিব। অলরেডি কিন্তু একটা ম্যারাথন ক্লাস আছে, বাট আরেকটা ম্যারাথন ক্লাস দেবো, শুধু টেস্ট পেপার সলভ করাবো। আর আরেকটা ক্লাসে হচ্ছে তোমাদেরকে আমি কি করাবো ভাইয়া, এই তোমাদের ব্যাকরণের রিটেন পার্টে কিভাবে 70 পাবা সেটা আমি একদম সাজেশনটা আবার প্র্যাকটিস করাবো প্রয়োজনে। আরেকটা প্র্যাকটিস করবো। আরেকটা কাজ হচ্ছে এই টেস্ট পেপারটা সলভ করার জন্য সব সাবজেক্টের জন্য, নট অনলি বাংলা, তোমরা তোমাদের ইংলিশ বা অন্যান্য সাবজেক্ট, আইসিটি সব সাবজেক্টের জন্য এই কাজটা করতে পারো। এই যে আমি তোমাদেরকে এই গিফটটা আবার একটু দেখা দিই, যে চর্চা অ্যাপস, তোমরা জাস্ট চর্চা লিখে সার্চ করবা, সার্চ করার পরে এইখান থেকে, এই অ্যাপসটা থেকে আমি হেল্প নিয়ে আমি তোমাদের জন্য স্লাইডগুলো মেক করি। তো তোমরাও এই কাজটা করতে পারো। এখানে তুমি আনলিমিটেড, যেহেতু তুমি ফ্রিতে এখানে পরীক্ষা দিতে পারতেছো, ফ্রিতে নিজেকে সারা বাংলাদেশের মানে টেস্ট পেপার সব সলভ করতেছো। তুমি কি করবা, বুয়েটে ভর্তি পরীক্ষা দিবা, মেডিকেলে পরীক্ষা দিবা, বা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তুমি সব কোশ্চেন ব্যাংক এখানে পেয়ে যাচ্ছ। এবং তুমি এখানে আনলিমিটেড মক টেস্ট দিতে পারতেছো। তুমি নিজে নিজে সাবজেক্ট সিলেক্ট করবা যে আমি এখন এই সাবজেক্টের উপর দেবো, এতগুলো কোশ্চেনের দেবো, এই টপিক থেকে দেবো। তুমি গল্প সিলেক্ট করবে, 4টা গল্পের উপর পরীক্ষা দেবো, 4টা কবিতার উপর, 2টা নাটক উপন্যাসের পরীক্ষা দেবো। এটা সিলেক্ট করে তুমি এই যে এইখান থেকে বিষয় সিলেক্ট করবা। বিষয় সিলেক্ট করার পরে, বা তুমি যদি চাও যে তুমি প্রশ্ন ব্যাংক সলভ করো, এখানে এই যে প্রশ্ন ব্যাংক দেওয়া আছে। এবং তারপরে তুমি কিন্তু এখানে কি করতে পারবা, বিভিন্ন লিগ আছে, এই যে বিভিন্ন প্রতিযোগিতা সবসময় হতেই থাকে, সেগুলোতে তুমি অংশগ্রহণ করবা। এই যে এইখানে বাংলাদেশের সকল কলেজ থেকে শিক্ষার্থীরা প্রায়, যেহেতু এখন অলরেডি 1 মিলিয়ন বার এইটা ডাউনলোড করা হয়েছে, তো তোমরা অনেকেই হয়তো এটা অলরেডি প্র্যাকটিস করো। আমার স্টুডেন্টরা যদি কেউ এখন এটা প্র্যাকটিস না করে থাকো, তোমাদের জন্য আমি এটা কষ্ট করে একটু দেখাই দিলাম। আর হচ্ছে তুমি এখানে একটা নিজেও রুটিনও বানিয়ে নিতে পারো এবং কি করতে পারবা, তুমি ডাউট সলভিং এর জন্য এখান থেকে হেল্প পাবা। তো তোমরা প্রত্যেককে, আচ্ছা আমি না 38 সেকেন্ড আমি প্রয়োজন এটা একটু দেখিয়ে দিই। দাঁড়াও, আমি কি করব, আমি তোমার একটুখানি থেকে দেখিয়ে দিই, ওয়েবসাইট থেকে একটু দেখিয়ে দিই যে তুমি কি করবা। তুমি লিখবা চর্চা, CHORCA, এই যে চর্চা। তুমি যদি জাস্ট চর্চা লিখে সার্চ দাও তাহলে দেখবা চর্চা.net, এই ওয়েবসাইটটিতে তুমি যাবা এবং এখানে কিন্তু এইচএসসির জন্য বা সবচেয়ে, যে এখান থেকে তুমি মক টেস্ট, মক পরীক্ষা দিতে পারবা। হ্যাঁ, তুমি নিজে নিজে মক, যে কোনো সাবজেক্টের উপর তুমি সিলেক্ট করো যে ভাই আমি হচ্ছে এইচএসসির বাংলার উপরে আমি এখন পরীক্ষা দেবো। ওকে, ঠিক আছে, তুমি কোনটার উপর দিবা, তুমি গদ্যে দিতে চাচ্ছ, ওকে গদ্য সিলেক্ট করো। সকল টপিক নিবা, ওকে সিলেক্ট করো, সকল টপিক সিলেক্ট করো। সিলেক্ট করে তুমি এইভাবে হচ্ছে মানে নিজে নিজে আর কি বানিয়ে নিতে পারবে। এখানে বাংলা দ্বিতীয় পত্রের সব টপিক দেওয়া আছে, যে তুমি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ বা উচ্চারণের নিয়ম, বানানের নিয়ম, যে কোনো বিষয়ের উপর তুমি প্র্যাকটিস করতে চাচ্ছ, তো এই সুযোগগুলো না তোমরা এখানে পাচ্ছ। তুমি এখানে মক টেস্টগুলো দিতে চাচ্ছ, আমি এখন মক টেস্টটা দিচ্ছি না, আমি বের হয়ে আসলাম তোমাদের দেখানোর জন্য। তুমি এখানে হচ্ছে
প্রশ্ন ব্যাংক পেয়ে যাবা, সকল কিছুর প্রশ্ন ব্যাংক পেয়ে যাবা। তুমি এইচএসসি 25-এর ফ্রি মডেল টেস্ট দিতে পারবা এখান থেকে। তুমি হচ্ছে তারপরে আরো কি কি পাচ্ছ এখান থেকে, তুমি কিন্তু অ্যাডমিশন টেস্টেরও অনেকগুলো বিষয় ফ্রিতে, এই যে তুমি প্র্যাকটিসগুলো করতে পারবা, ফ্রি ফাইনাল মডেল টেস্ট করে যেমন তোমার হচ্ছে বিজ্ঞানের মডেল টেস্ট হচ্ছে না, এখন তোমার হচ্ছে বাংলা প্রথম পত্র তুমি একটা মডেল টেস্ট দিতে চাও, এখানে জাস্ট সাইন আপ করতে হবে, তুমি নিজে নিজে পরীক্ষাটা দিতে পারবা। এবং সারা বাংলাদেশে 10 লক্ষ শিক্ষার্থীর ভিতরে তুমি নিজেকে তোমার তুমি যেই সাবজেক্টে পরীক্ষা দেবে সেই সাবজেক্টে তোমার লিডার বোর্ডে এখন কততম আছো এটা দেখতে পারবা। তো তোমরা সবাই চর্চা অ্যাপসটাও ডাউনলোড করতে পারো, আর তোমরা যদি চাও চর্চা অ্যাপসটা ডাউনলোড করতে পারো, আমি অ্যাপসটা দেখিয়ে দিলাম তোমাদেরকে ওইখান থেকে। এবং এই যে এখানে কিন্তু লিডার বোর্ডও কিন্তু আছে, তুমি লিডার বোর্ডও দেখে নিতে পারো, আমি এটা আর দেখাচ্ছি না। এই যে চর্চা তুমি এখানে লগ ইন করে নিতে পারো, আর এটা হচ্ছে চর্চা.net। আর তুমি যেটা করতে পারো, যদি অ্যাপস দেখতে চাও তাহলে তুমি কি করতে পারো, চর্চা অ্যাপস, এটা হচ্ছে তুমি গুগল প্লে স্টোরে পেয়ে যাবা, চর্চা অ্যাপস গুগল প্লে স্টোর, মানে তোমার ফোনে যে গুগল প্লে স্টোর অ্যাপসটা আছে না ভাইয়া, সেই গুগল প্লে স্টোরে ঢুকে তুমি চর্চা অ্যাপসটা পেয়ে যাবা। এই যে দেখছো আমি গুগল প্লে স্টোরে ঢুকলাম, গুগল প্লে স্টোরে ঢোকার পরে আমি এখান থেকে হচ্ছে চর্চা লিখে সার্চ করলাম, এই যে চর্চা অ্যাপসটা চলে আসলো। 1 মিলিয়ন জন এটা ডাউনলোড করেছে এবং প্রায় 11,000 জন এটাকে রিভিউ করেছে। বিসিএস এবং অ্যাডমিশনের জন্য এটা নাম্বার 1, আর এইচএসসি তো তার আগেও বেশি নাম্বার 1। তো তোমরা এখান থেকে কাজগুলো করে ফেলতে পারো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাদেরকে আগামীতে তোমাদের জন্য চমৎকার ক্লাস আসতেছে। ফার্স্ট পেপারের জন্য, ব্যাকরণের জন্য তোমাদের জন্য কিছু চমৎকার ক্লাস আসতেছে, 2টো ক্লাস আসবে, সবার সাথে দেখা হবে। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে ঝটপট জানাও, আর তোমার ফ্রেন্ডদের সাথে ভিডিওটা খুব দ্রুত শেয়ার করে দাও। আমার লাস্ট কয়েকদিনের পরিশ্রম যেন তোমাদেরকে অল্প পরিশ্রমের কারণ হয়, তুমি অল্প একটু পড়ে যেন অনেক ভালো কিছু করতে পারো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।